হ্যালো, দ্বিতীয় দৃষ্টি আকর্ষণ নোটিশে যোগ্য হবে। One minute, half a minute. প্রথম ইস্যুটা নিয়ে আমরা একটা আবেদন রেখেছি কাছে। উনি উত্তর দেবেন, আপনি স্কোপ দেন, অনুমোদন দেবেন এবং হাউসে একটা জয়েন্ট সবগুলো দল, বেঞ্চ, অপোজিশন পার্টিজ যারা রয়েছেন তাদেরকে মিলে আমরা একটা কমিটি, এই যে এগুলো উত্থাপন আমরা পুঙ্খানুপুঙ্খভাবে খুঁজে let us submit a report to the Honorable Chief Minister for him to act accordingly. We can help him in this way. আমার বিশ্বাস মাননীয় মুখ্যমন্ত্রী এই ব্যাপারে নিশ্চয়ই উনি জানাবেন এবং সম্মতি দেবেন। যখন দেবেন তখন মানে এখনই কথা না, উনি সময় মতন বলবেন যদি বলেন, আমি জানি না। না না, এটা তো যদি না দেয় এক্ষুনি উনি এটাও বলুক না, বলবেন, আপনি ওনাকে স্কোপ দিন। আমরা একটা দেখেছি, ওনাকে স্কোপ দিই, আদার হিজ টু সে নো অর হিজ টু সে ওকে, whether he will say no or yes or I am trying, I am looking, বলবেন। বলবেন কি বলা, এটা it is his prerogative. Let's wait, আমরা অন্য কাজগুলো আগে হাউসে করতো স্যার, মানে স্পিকার স্যার একটা সময়তে মাননীয় ছিলেন, হতে আমার আপত্তি কি বলেছিলেন তিনি একটা সময়তে, তো ঠিক আছে, উনি তো আপনি হাউস থেকে এটা করে দিন, লোকরাই সংখ্যাগরিষ্ঠ থাকবেন, এটা করে দিন, তাহলে ভালো হবে। এই যে ত্রিপুরা রাজ্যের মানুষের মধ্যে যে সন্দেহ, ঠিক আছে, হলো ওনাকে বিবেচনা করতে দিন, অনুমোদন তো সেই ভালোর মধ্যে যাতে কোনো রকম খারাপ না হয়। আপনারা যেটা বলতে চাইছেন বারবার সবাই বুঝেছে, ওনাকে বিবেচনা করতে দিন, লেট হিম থিঙ্ক, ঠিক আছে, না প্রসিড ফর ফার্দার হবেন না। না না, আরে বিবেচনা করলে পজিটিভ আর নেগেটিভ আমি কেমনে বলবো? না 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 না, আপনি তো করতে পারবেন, আপনি পারবেন না না না, বারবার বলছি তো। আপনার দাবি করেছেন মুখ্যমন্ত্রী যদি না বলে উনি কি বলতে পারবেন? না না, উনি কিভাবে কমিটি করে দেবে? স্পিকার পারবে না, বুঝেছি। আপত্তি নেই বলেছেন তিনি, আমি যদি ভুল শুনে না থাকি, আপনি নিশ্চয় শুনেছেন, তাহলে অসুবিধাটা কি? হোয়াট ইজ রং? If you are transparent, এটার সাথে বলেছে you are transparent, what is the wrong? যদি প্রয়োজন দেখা যাবে, না কিন্তু এখনই করতে হবে এটা বলে। আপনারা যদি ট্রান্সপারেন্ট হন তাহলে অসুবিধাটা কি? তা আপনারা এতে অসম্মতি জানানো মানেই তো আরেক দিক থেকে সন্দেহ জাগিয়ে দিচ্ছেন। না ঠিক আছে, you are not transparent. সন্দেহ না, আমরা দেখেছি। If you are transparent, you should come forward. আমরা নেক্সট এজেন্ডা যাচ্ছি, প্লিজ। না আমি বলে যাব কিন্তু এরপরে, না না আমি জানি না, এরপরে না আমি বলবো কিন্তু। দ্বিতীয় দৃষ্টি আকর্ষণী নোটিশের যোগ্যভাবে উত্থাপন করেছেন মাননীয় সদস্য শ্রী সুদীপ সরকার, শ্রী নয়ন সরকার মহোদয়া। নোটিশটি বিষয়বস্তু হলো, সম্প্রতি গন্ডাছড়ায় একটি অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে একজন নিরীহ যুবকের খুন ও এই ঘটনা পরবর্তী সময় ১৫০ শতাধিক বাড়িঘরে আক্রমণ, লুটপাট, অগ্নিসংযোগ ইত্যাদি সম্পর্কে আমি এখন উক্ত দৃষ্টি আকর্ষণী নোটিশের উপরে বিবৃতি প্রদানের জন্য স্বরাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, ওই যে স্বরাষ্ট্র দপ্তরের আপনি বিবৃতি দেবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে একটা কলিং অ্যাটেনশন ম্যাটার এসছে এবং সেটা উঠিয়েছেন শ্রী সুদীপ সরকার অনারেবল এমএলএ, শ্রী নয়ন সরকার অনারেবল এমএলএ। বিগত 7 জুলাই 2024 ইংরেজি তারিখে গন্ডাছড়া মহকুমার অন্তর্গত 30 কার্ড আনন্দ মেলা উৎসব প্রাঙ্গণ ও জনজাতি দুর্বৃত্ত কর্তৃক স্থানীয় জৈনক
জনজাতি যুবক পরমেশ্বর রিয়াংয়ের উপর 19 বছর দৈহিক আক্রমণের ঘটনা সংঘটিত হয়। ঘটনার সূত্রপাতে জানা যায় যে ঘটনাটি জনজাতি যুবককে স্থানীয় ও হেনস্থার হাত থেকে প্রতিহত করার প্রসঙ্গে ঘটনাস্থলে পরমেশ্বর রিয়াং বয়স 19 স্থানীয় পুলিশের তৎপরতা তাকে নোটিশটি বিষয়বস্তু হলো 28 রাজ্য সরকারের বিজ্ঞপ্তি নয়, এটা নেওয়া যাবে করার জন্য সরকারের সম্পর্কে। এখন আমি উত্তর বিবৃতি করার জন্য কল্যাণ লে করে দেন, লে করে দেবেন, লে 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 করে দিচ্ছে। বলুন, আপনি বলুন, মাননীয় উপজাতি মন্ত্রী মহোদয়, আপনি বলুন, আপনি বলুন। লে করে দিচ্ছি। পরে পাঠানলাল বাবু, পাঠানলাল বাবু, এই আলোচনাটা খুবই দরকার, ইম্পর্টেন্ট। তো আমার অনুরোধ থাকবে আপনার কাছে যেন লে না করেন। বিকাশ বাবু, মাননীয় আপনি আপনার তথ্য আছে? হ্যাঁ, বলুন বলুন। স্যার, এটা পাঠানলাল এনেছেন, উনি বলুন, উনি পয়েন্ট অফ ক্লারিফিকেশন বলুন। দরকার লাগলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী জনগোষ্ঠী অর্থ সামাজিক উন্নয়ন তথা ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এলাকার উন্নয়নের লক্ষ্যে বিশেষভাবে এবং জনজাতিদের উন্নয়নের কর্মসূচিকে সার্বিক গুরুত্ব সহকারে বাস্তবায়িত করছে। রাজ্য সরকার ভিত্তিতে জনজাতি অধ্যুষিত অঞ্চলে সামাজিক এবং পরিকাঠামো সৃষ্টির মাধ্যমে রাজ্যের উন্নয়নের গতিকে উন্নীত সার্বিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মার্চ 2009 সনে রাজ্য সরকার মোতাবেক টিটিএডিসির হাতে নিম্নলিখিত 9টি দপ্তরের কার্যভার হস্তান্তর করা হয়। 1 নম্বর স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর, 2 নম্বর শিক্ষা দপ্তর, 3 নম্বর প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, 4 নম্বর কৃষি ও উদ্যান দপ্তর, 5 নম্বর মৎস্য দপ্তর, 6 নম্বর পূর্ত দপ্তর, 7 নম্বর বিদ্যুৎ দপ্তর, 8 নম্বর গ্রাম উন্নয়ন দপ্তর, 9 নম্বর গ্রাম উন্নয়ন পঞ্চায়েত দপ্তর। পরবর্তীতে সময়ে মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে 27 জুলাই 2010 টিটিএডিসির হাতে 14টি দপ্তরের মেয়াদ দপ্তরের যেমন 1 নম্বর কৃষি দপ্তর, 2 নম্বর প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, 3 নম্বর মৎস্য দপ্তর, 4 নম্বর পূর্ত জল সম্পদ, 5 নম্বর বিদ্যা, 6 নম্বর শিক্ষা দপ্তর সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ, 7 নম্বর সমবায় বিদ্যালয়, উত্তর ঊনকোটি ও দলাই জেলার উচ্চ প্রাথমিক বিদ্যালয়, অঙ্গনওয়াড়ি উত্তর ও দলাই জেলার আইসিডিএস প্রকল্প, তথ্য ও সাংস্কৃতিক অফিস এবং ব্লক তথ্য সাংস্কৃতিক অফিস, ফরেস্ট রেঞ্জ ও ফরেস্ট বিড অফিস, কৃষি সাব ডিভিশন এবং উদ্যান পালন সাব ডিভিশন অফিস, মৎস্য সাব ডিভিশন অফিস, টিটিএডিসি এলাকায় অ্যাসিস্ট্যান্ট অফিস, পশু চিকিৎসা হাসপাতাল, পশু ডিসপেন্সারি এবং উপস্বাস্থ্য কেন্দ্র, ব্লক স্তরের ব্রডার হাউস, শুকরের খামার এবং পোলট্রি খামার। এখানে আরও আছে যে রাজ্য সরকারের অনুমোদিত বাজেট অনুসারে রাজ্য সরকারের অধীনস্থ দপ্তর যথা সমাজ শিক্ষা সমাজ কল্যাণ দপ্তর, জনজাতি কল্যাণ দপ্তর, দপ্তর আরএনবি, তথ্য সংস্কৃতি দপ্তর,
প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, কৃষি দপ্তর, শিক্ষা দপ্তর, মৃত্তিকা সংরক্ষণ দপ্তর, স্বাস্থ্য দপ্তর, সমবায় দপ্তর, হস্তশিল্প ও রেশম চাষ, শিল্প দপ্তর, ক্রিয়া যুব কল্যাণ দপ্তর, নগর উন্নয়ন দপ্তর এবং আরডি পঞ্চায়েত দপ্তর থেকে টিটিএডিসি কে অর্থ প্রদান বেতন ও উন্নয়নমূলক কাজের জন্য। টিটিএডিসি এলাকার বসবাসকারী জনগোষ্ঠীর অধিক স্বায়ত্তশাসন টিটিএডিসি এলাকার উন্নয়নের ধারাকে আরও ত্বরান্বিত করার লক্ষ্যে ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল ইতিমধ্যে রাজ্য সরকারের গেজেট নোটিফিকেশন 19 ফেব্রুয়ারি হয়েছে। ভারতের সংবিধানে ষষ্ঠ তহসিল এলাকায় বিভিন্ন স্বশাসিত জেলা পরিষদগুলির খসড়া বিলের মূল সকল ইতিমধ্যে সম্মান বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় বর্তমান আসন 30 থেকে 50 ব্লক কাউন্সিল চালু সম্পত্তি হস্তান্তর ক্ষমতা প্রদান আইন অটোনমাস অটোনমাস কাউন্সিলের মতো ক্ষমতা প্রদান সংক্রান্ত গুলি রয়েছে। বর্তমান পরিবর্তন বেলে হামবা স্যার Point of clarification, Honorable আপনার মাধ্যমে ভারপ্রাপ্ত মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমি জাস্ট অ্যাজ পার নোটিফিকেশন 28 মার্চ 2000 ওখানে ক্লিয়ারলি যে the governor of Tripura is pleased to assign the powers and functions as mentioned below to the Tripura Tribal Areas Autonomous District Council and or to its various bodies at district/block level with a view to enable them to function as vibrant institutions of self-government. এখানে 9টা দপ্তরের কথা বলা হয়েছে। এর মধ্যে এখন যেমন 1 নম্বরে আছে এগ্রিকালচার ডিপার্টমেন্ট, ফিশারিজ, অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, এডুকেশন ডিপার্টমেন্ট, পিডব্লিউডি, পাওয়ার ডিপার্টমেন্ট, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার আরডি ডিপার্টমেন্ট অ্যান্ড আরডি পঞ্চায়েত। মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রীর কাছে জানতে চাইব কি এই 9টার মধ্যে অ্যাজ পার নোটিফিকেশন কতটুকু কার্যকর করা হয়েছে বা এক্সিকিউশন হয়েছে? কারণ আমি এখানে একটা করে আমি জাস্ট বুঝতে পারলাম কি অফ সুপারভিশন অফ সিনিয়র বেসিক এসবি স্কুল, হাই স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুলস, এই নোটিফিকেশনের মাধ্যমে আমি যা জানলাম কি এডিসির মধ্যে কতগুলি ফ্রম প্রাইমারি টু হায়ার সেকেন্ডারি গুলি আছে, ওইগুলি উইল বি উইথ গভর্নমেন্ট। তো সেই আমি দেখতে পেলাম কোনো জায়গাতে শুধুমাত্র প্রাইমারি স্কুল অবধি, আর কোনো জায়গাতে বোধহয় এসবি স্কুল অবধি এডিসির দ্বারা। তো আপনার মাধ্যমে আমি ভারপ্রাপ্ত মন্ত্রীর কাছে এটাই আবেদন রাখবো যেন এই যে মধ্যে যেন 100% এক্সিকিউশন হয়, এই আবেদনটুকু আমি রেখে আমার বক্তব্য এখানে শেষ। মাননীয় মন্ত্রী মহোদয়, এটা স্যার মাননীয় স্পিকার স্যার এটা দেখা হবে স্যার। ঠিক আছে। চতুর্থ দৃষ্টি আকর্ষণ চিত্রবাবু।
আপনার ইয়াদের মাইকটা, হ্যাঁ। হ্যাঁ, এডিসি এলাকাতে সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশন আছে, যার মাধ্যমে আইসিডিএস প্রকল্পগুলি যে রূপায়ণ হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে ধলাই এবং নর্থ ডিস্ট্রিক্টের মধ্যেই সীমাবদ্ধ আছে। সারা এডিসি এলাকাতে সেগুলি রূপায়ণ হচ্ছে না, এডিসির মাধ্যমে রূপায়ণ হচ্ছে না। এই কারণেই কিন্তু এই সম্পর্কে একটা কলিং অ্যাটেনশন আনা হয়েছে। ঠিক সেইভাবে এগ্রিকালচার, ঠিক সেইভাবে যদি আমরা বলি, যদিও পিডব্লিউডি ফিশারি, পিডব্লিউডি বলতে চাই যেহেতু উনি অর্থের ব্যাপারটাও বলেছেন, পিডব্লিউডিতে আমি যেহেতু পিডব্লিউডি ছিলাম, প্রায় 1100 কিলোমিটারের মতো রাস্তা আছে। 11টা না, 1100। তার মধ্যে 400-450 কিলোমিটার যেটা অল ওয়েদার রুট, এবং বাকিটা ব্রিক সোলিং রাস্তা মোস্টলি। আর ব্রিক সোলিং রাস্তা আপনারা জানেন সেটা অল ওয়েদার রুট না। এবং যে অর্থ প্রদান করা হয় 6 কোটি বা 6.5, 6.75, এইবার বোধহয় 6.75 দেওয়া হচ্ছে। এডিসি এটা নিয়ে মানে আপনারা অলরেডি জেনে গেছেন এই হাউসের মাধ্যমে, মাননীয় মন্ত্রী সুশান্তবাবু না কে জানি বলেছিলেন গতকালকে যে 1 কিলোমিটার রাস্তা করতে 1 কোটি টাকা লাগে। এডিসি 6 কোটি বা 7 কোটি টাকা দিয়ে কি রাস্তা তৈরি করবে? তো এই যে অবস্থা এডিসি, এই যে নোটিফিকেশনের মাধ্যমে যেটা দপ্তরগুলিকে দেওয়া হয়েছে অর্ধেক, কোনোটা কোয়ার্টার, পুরা দপ্তরগুলি প্রদান করা হোক, এইটাই আমাদের আবেদন থাকবে আমাদের সরকারের কাছে। ধন্যবাদ। ঠিক আছে। Boramganang Speaker, ang nini bisingtui Boramganang Tribal Welfare Minister ni thaniyo koinane nayo, tai tabong ni hapang no ADC no taibo empowered khainani ADC amchoi ni bororong no socially, economically, culturally taibo update khainani bagui সংবিধান সংশোধন খাইই বরং তাইব পাওয়ার এফার জাংনাই আবনি লগে ফান আবং নাই আবনি বাগৈ এডিসি চেংমানি হইতেন আপনি সিমিন, কারণ এডিসি কোতাল কাইসা সিস্টেম কনস্টিটিউশনাল একটা বডি বনত তরক খাইই কিছু ডিপার্টমেন্ট ইয়াফার জাখা তাবুং যে বরমগানাং অরনে আদং সামানি যে সোশ্যাল ওয়েলফেয়ার, ফরেস্ট, এগ্রিকালচার আমতি কিছু ডিপার্টমেন্ট হোল অফ ত্রিপুরা ইয়াফানো এডিসি আমচই বিশিঙনো কিছু ডিভিশন, কিছু সাব ডিভিশন ইয়াফার জাখা। নাও দে আর ADC also very much experienced on that, how to run all these subjects. Inkai tabo je e 9 department kok sajakha abo bo jorani bisingtoi bofroni bisingtoi abu yafar jaknai tai kaise tini private member resolution tongo orobo nichoi taibo kokong nai tabok jehetu এই কলিং অ্যাটেনশন আবনি বিসিংহ আবু স্পেসিফিক হাইয়া বরমগানাং ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টার বা বরমগানাং মন্ত্রী অগ্রাতঙ্গ কিসা আবু সাকলাইখাই চিনি নট অনলি উইথ দি মেম্বার্স অফ দিস হাউস, হোল দি পপুলেশন অফ দি স্টেট, দে উইল বি হ্যাপি অন দ্যাট।
বরং মনাং স্পিকার স্যার চিনি এলপি সাহেব যে সাকা যে 9টা দপ্তর এডিসিন ni bagai 9টা দপ্তর তো অলরেডি 28 মার্চ 2000 সন রাজ্য সরকারের বিজ্ঞপ্তি মোতাবেক টিটিডিএডিসির হাতে নিম্নলিখিত 9টি দপ্তরের ক্ষমতা ও কার্যভার হস্তান্তর করা হয় অলরেডি সাইমেখা বরমনাং এলপি সাহেব তাই যত ত্রিপুরা হাসতেও হইয়াখনো যেমন উত্তর ত্রিপুরা ঊনকোটি ধলাই উজাগারগ অলরেডি বরং ইয়াফারি জাকা ম আমনেবো সাইমনো যে চিনি সরকার जों गाहाम वानसुगो चिनी एडिसी उन्नति इंगिया हाय हास्तेबो उन्नति इंगिया म जतन साइमन रंगो साइमनो आबाने बागनो चिनी मोदी जीनि नेतृत्व जों जखन सरकार फायका जों 125तम संशोधन बिल प्रस्ताव पास खाई 2019 म संसद पाठक जागोन आमनेबो साइमनो ताई ताबो बर्तमान टीटीएडिसि 30टा आसन दङ 28टा इलेक्शन दङ ताई 2टा नमिनेटेड गवर्नर बायंग ताबो चिनी सरकार म प्रस्ताव म चिनी जनप्रिय मुख्यमंत्री मानिक साहजिनि नेतृत्व 30टा नि बिसिंग मन 50टा खायनायनि बागै मबो साख्लायरि जाका म खायजांनाय आबायना बागैनो दिनै जनप्रिय मुख्यमंत्रीनो बेले बेले हामबायदो कारण बनायो सिनि जे त्रिपुरा हास्टेनि जनजाति रंनो आबागै थांनायनि बागै सिनि बर रंनि बागै 35 बছर जे सीपीएम सरकार जे खायमेया ताबो सिनि एडिसिनि बिसिंथि खायै जों खायनानै थांतंगो मननो आबानो मोदी जनबो हामबाया फारो ते चिनि जनप्रिय मुख्यमंत्री बो बेले बेले हामबाया फारो बेले बेले हामबाय अब সবাই বোঝার জন্য বাংলাতে বলছি আমি Point of clarification, sir. না 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 একটু please. না 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 দুটো হয়ে গিয়েছে মাননীয় স্পিকার স্যার না না স্যার মন্ত্রীর উত্তর যদি না না ঠিক আছে অসম্পূর্ণ এটা ঠিক আছে Please, sir. না না স্যার তিনটে হয়ে গেছে প্লিজ আমি কিছু জানতে না না চাই। আমি শুধু পাঠানো ওটা বলো পাঠানো আপনি বলুন ঠিক আছে। পাঠানো আপনি Thank you বলুন। so much, sir. Honorable Speaker, না sir. না আপনি আপনি ইয়াটা এনেছেন আপনি বলুন পাঠানো Belaikhana hambai sin Honorable Speaker, sir, no? Jorari mani bagai. Ang borom ganang sini Mantri Dhani Sangna musugo. Je 9টা department ni bisingo Tripura je edisi area go partially কিছু কিছু জায়গা go মানে partly execution to কোনো কোনো জায়গা go খাইজে গিয়া আংকে ও যে বাদ বাকি তংমানি ন পফরবো খাইজাক নাই আবো আং বেনি থানি সিনা মুসু কারণ आं साक्षाबो विश्वास खायो चिनि मोदी जीनि जे स्लोगान न सबका साथ सबका विकास एडिशनल कारिबो त्रिपुरा राज्य बा चिनि भारतवर्ष सबका विकास निमाया हाइनि बागैनो मोदी जना पैतो चाउ ते चिनि अनरेबल और जगह चीफ मिनिस्टर साहब नो आं बेलाय बेलायखनो पैतो चाउ बनि नेतृत्व खा खायो इमिडिएटली नबो एग्जीक्यूशन नै हिनै खेते बफ्रोबा अबनो एग्जीक्यूशन खाइजनाय माननीय मन्त्री धनिया मकिसा सिनामुजु हामबाय বলুন মাননীয় মন্ত্রী মহোদয় माननीय स्पीकर साहब जे चिनी एमएलए साहेब जे प्रश्न खाइमानि म जों केबिनेट आलोचना खालायनि सर बेलाय हामबाय চতুর্থ দৃষ্টি আকর্ষণ নোটিশ উত্থাপন করেছেন মাননীয় সদস্য শ্রী ভগবান দাস চন্দ্র দাস মহোদয় নোটিশের বিষয়বস্তু হলো কুমারঘাট বিধানসভা কেন্দ্রের জনস্বার্থে রাত্রিকালীন বিদ্যুৎ পরিষেবা নিরবিচ্ছিন্নভাবে অব্যাহত রাখতেন বিদ্যুৎ দপ্তরের রাত্রিকালীন পরিষেবা চালু করার প্রয়োজনীয়তা সম্পর্কে এখন আমি উক্ত দৃষ্টি আকর্ষণ নোটিশের উপরে
বিবৃতি প্রদান করার জন্য বিদ্যুৎ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, কলিং অ্যাটেনশন এনেছেন ভগবান চন্দ্র দাস, মাননীয় বিধায়ক। কুমারঘাট বিধানসভা কেন্দ্রের জনস্বার্থে রাত্রিকালীন বিদ্যুৎ পরিষেবা নিরবিচ্ছিন্নভাবে অব্যাহত রাখতে বিদ্যুৎ দপ্তরের রাত্রিকালীন পরিষেবা চালু করার প্রয়োজনীয়তা সম্পর্কে। স্যার, কুমারঘাট এলাকার পাবিয়াছড়া বিধানসভার সম্পূর্ণ এলাকা বিদ্যুৎ নিগমের কুমারঘাট ইলেকট্রিক্যাল সাবডিভিশন এবং পেচারতল ইলেকট্রিক্যাল সাবডিভিশন থেকে বিদ্যুৎ বিতরণ করা হয়। পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রে জনস্বার্থে রাত্রিকালীন নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ পরিষেবা অব্যাহত রাখতে বিদ্যুৎ দপ্তর বিগত 24 জুলাই, আগে ছিল না, 24 জুলাই 2024 থেকেই রাত্রিকালীন পরিষেবা চালু করে দিয়েছে। এই পরিষেবা অব্যাহত রাখতে উভয় কুমারঘাট ইলেকট্রিক্যাল সাবডিভিশন এবং পেচারতল ইলেকট্রিক্যাল সাবডিভিশনে অতিরিক্ত 3 জন কর্মী ও একটি অতিরিক্ত গাড়ি দিয়ে এই রাত্রিকালীন পরিষেবা চলছে। বর্তমানে বিদ্যুৎ নিগমের অধীনে 67টি ইলেকট্রিক্যাল সাবডিভিশন অফিস আছে। ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড মোট 13টি সাবডিভিশনে রাত্রিকালীন বিদ্যুৎ পরিষেবা আগে থেকে ছিল। বিগত জুলাই মাসের শেষের দিনগুলিতে 24শে জুলাই থেকে 19শে জুলাইয়ের মধ্যে সারা রাজ্যে নিগমের মোট 54টি বিভিন্ন ইলেকট্রিক্যাল সাবডিভিশন বর্ষাকালে দুর্যোগ মোকাবেলার জন্য রাত্রিকালীন বিদ্যুৎ পরিষেবা চালু করা হয়েছে। এই নাইট ব্যাচের পরিষেবার জন্য প্রতি ব্যাচে 3 জন করে অতিরিক্ত কর্মী নিয়োগ সহ সাবডিভিশনগুলির জন্য একটি করে অতিরিক্ত গাড়ি নেওয়া হয়েছে। সম্প্রতি ঘটে যাওয়া দুর্যোগের দিনগুলিতে এই নাইট ব্যাচের পরিষেবা উল্লেখযোগ্য ছিল। পয়েন্ট অফ ক্লিয়ারিফিকেশন, অধ্যক্ষ মহোদয়, আমাদের সাথে জানা রয়েছে যে কুমারঘাট বিদ্যুৎ অফিসে যে রাত্রিকালীন পরিষেবা জন্যে নাইট শিফট সেখানে নিয়োগ করা হয়েছিল। তারপরেও আমি সেই বিষয়টা দৃষ্টি আকর্ষণে এনেছি এর জন্যই যে কুমারঘাট বিদ্যুৎ অফিসের যে তার যে ভৌগোলিক অবস্থানটা একটু ক্রিটিক্যাল রয়েছে এবং একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে সেটা রয়েছে বড় পরিসরে। আমাদের এখানে একটা বড় অংশ জনজাতি অধ্যুষিত এলাকা রয়েছে, প্রায় 5টি এডিসি ভিলেজ রয়েছে এবং 9টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। তো পাবলিকে মাঝে মধ্যে যখন এই বিদ্যুতে বিভ্রান্তি দেখা যায় তখন অফিসে যায় এবং বিভিন্ন ধরনের তাদের একটু উচ্চবাচ্য শেখানো হয় এবং স্বাভাবিক কারণেই কখনো কখনো পুলিশের দ্বারস্থ হয় এবং আমাকেও ফোন করে। আসলে বিষয়টা হচ্ছে কি, প্রথমত হচ্ছে যে অস্থায়ীভাবে যাদেরকে নিয়োগ করা হয়েছিল তার মধ্যে 2-1 জন হয়তো আজকের দিনে তারা হয়তো কাজ করছে না, তারা সেই কাজটা ছেড়ে চলে গিয়েছে, জানি না কেন সেটা আমি বলতে পারবো না। বাকি যারাই এখানে স্টাফ রয়েছে সবাই স্থানীয়ভাবে খুব কম রয়েছে, আসা যাওয়া করি সেখানে করে। রাত্রেবেলা অনেকেই থাকেন না এবং তার লক্ষ্য রাখেন না সেই দিকে, যার কারণেই কিন্তু সমস্যাটা তৈরি হচ্ছে। তো আমার এই দৃষ্টি আকর্ষণ নোটিশটি আনার একমাত্র কারণ হচ্ছে যে স্থায়ীভাবে কুমারঘাট শহরে রাত্রিবেলার জন্য একটা শিফট, মানে নাইট শিফট যেটা একদম স্থায়ীভাবে সেটা করার জন্য, এবং স্থায়ীভাবে একটা গাড়ি, যে গাড়িটা রয়েছে সেটা অস্থায়ীভাবে রয়েছে। তো মাঝে মধ্যে নাকি সিনিয়র ম্যানেজার বলছে যে না, আমার উপর থেকে অর্ডার আসছে, আদেশ আসছে, গাড়িটা তো আর রাখা যাবে না, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের অজুহাত সেখানে দেখানো হচ্ছে। তো স্বাভাবিক কারণেই যারা সেই গাড়ি দেয় সেটা প্রাইভেট লোক, সেটা প্রাইভেটভাবে, সরকারি কোনো লোক নয়। তো স্বাভাবিক কারণে তারা একটু মানসিকভাবে একটু মনোবল হারিয়ে তারা তাদের কাজের মধ্যে একটা বড় গাফিলতি সেখানে দেখা দিচ্ছে, যার কারণে এই যে আমাদের এই দুর্গম এলাকা তথা আমাদের যে গ্রাম পঞ্চায়েতগুলার যে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা ভোগান্তির শিকার হচ্ছেন
বিশেষ করে কুমারঘাট শহর এটা খুবই গুরুত্বপূর্ণ শহর আজকের দিনে। নিশ্চয়ই সেটা মাননীয় মহোদয়, অধ্যক্ষ মহোদয়, আপনি সেই ব্যাপারে অবগত রয়েছেন। তো এই যে রাত্রিবেলা অনেক সময় মানে ম্যাক্সিমাম এগুলো হ্যাঙ্গিং অবস্থায় তার ছিঁড়ে পড়ে যাচ্ছে, ফিউজ চলে যাচ্ছে, বিভিন্নভাবে ডিস্টার্ব সেখানে হচ্ছে। তো ইন দি মেন টাইম মানে ওই সময় সেটার যে মানে দেখবে বা সেটাকে গিয়ে তদারকি করবে এমন কোনো ব্যবস্থা সেখানে থাকে না। প্রাইভেট কিছু লোক সেখানে যারা এক্সপার্ট রয়েছেন ইলেকট্রিকে, তাদেরকে আমাদের ধরতে হয় যে ভাই একটু দেখো, একটু করো বা কী হয়েছে। এবং কখনো কখনো আমরা দেখি যে স্থানীয়ভাবে নিজেরাই কিছু ছেলেরা উদ্যোগ নিয়ে সেই কাজটা, জীবনের ঝুঁকি নিয়ে সেই কাজটা করতে হয়। অতএব মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট আমার বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ থাকবে যে একটা স্থায়ী গাড়ি এবং স্থায়ী কিছু লোক সেখানে যদি দেওয়া যায়, তাহলে এই যে হাজারো লোক রয়েছে কুমারঘাট সাব ডিভিশন তথা বিধানসভার অন্তর্গত, ওনারা অন্তত পক্ষে বিদ্যুতের এই যে বিভ্রাট থেকে মুক্তি পাবেন। আমরা বলছি না পরিষেবা ভালো হচ্ছে, দিনের বেলা ভালো হচ্ছে, কিন্তু যদি ইনসিডেন্ট মানে অ্যাক্সিডেন্টলি যখন কিছু ঘটে তখন কিন্তু তাৎক্ষণিকভাবে পাওয়া বা সেটাকে সারাই করা খুবই অসম্ভব হয়ে পড়ে। অতএব মাননীয় মন্ত্রী বাহাদুরের কাছে আমার সেই বিনম্রভাবে অনুরোধ থাকবো, কুমারঘাট মানুষের স্বার্থে আপনি সেই ব্যবস্থাটা যদি একটু দেখেন। ধন্যবাদ। একটু কথা আছে স্যার, একসঙ্গে বলুন। বিদ্যুৎ পরিষেবার লোডশেডিং হচ্ছে সেটা আলাদা, আমি সেই দিকটাতে বলতে যাব না, কিন্তু আউটসোর্সিংয়ে বিদ্যুতের কর্মী স্বল্পতার জন্য যে আউটসোর্সিংয়ে যাদেরকে নেওয়া হয়েছে, এই আউটসোর্সিংয়ে তারা কিন্তু বেতন ঠিকভাবে যেহেতু পায় না, অনেকেই সেখানে কাজ করছে না, অনেকেই কাজে যাচ্ছে না। কাজে এটাতে যেটা মাননীয় মন্ত্রী মহোদয় নাইট শিফটের কথা বলছে, আমরা জানি না তার পরিষেবা আমরা পাচ্ছি না। ফোন করলে কোনো ফোন রেসপন্স হয় না, সেখানে কল করলে কলের জায়গাতে সেখানে যাচ্ছে না। এর মধ্যে কালকের পত্রিকায় দেখলাম আবার বিদ্যুৎ বিল সেখানে বাড়িয়ে দেওয়া হয়েছে। তো এই বিষয়গুলোতে আমার মনে হয় মাননীয় মন্ত্রী মহোদয়কে এগুলো স্পষ্ট করা দরকার। উনি বলেছেন সেখানে আউটসোর্সিংয়ে বিভিন্ন লোক ঢুকছে, কিন্তু ওরা তো কাজ করছে না, ঠিকভাবে বেতন পায় না। এর গত বিধানসভা তো আমরা বলেছি 3 মাসে একবার তারা বেতন পায় না। 12,000 টাকা দেওয়ার কথা, পায় হচ্ছে 7,000 7,500 টাকা, তাও 3 মাসে পায় না। এই অব্যবস্থাগুলো কাটানো, এই অব্যবস্থাগুলো কাটানোর জন্য ট্রেন্ড লাইনম্যান দরকার। ইতিমধ্যেই আমাদের এখানে সাউথ ডিস্ট্রিক্টের মধ্যে 3 জন লোক সম্ভবত মারা গেছে, এই কিছুদিনের মধ্যে 3 জন লোক সেখানের মধ্যে মারা গেছে। ট্রেন্ড লোক নেই, কাজ করার মতো লোকের অভাব। কাজে এই বিষয়গুলো সেখানের মধ্যে দেখা দরকার। আর বিদ্যুৎ বিল যে বাড়লো, এটা সম্পর্কে মন্ত্রীর একটা বিবৃতি কোথাও আমরা পাইনি, জিনিসটা দেওয়া দরকার। সুদীপ বাবু কিছু বলবেন? বলছিলেন, বলুন। না, এই জন্য না, আগে হাত তুলবো, এটা আগে তুলে রাখলাম, লাইন রাখলাম, রেশন হয় নাকি এটা? অধ্যক্ষ মহোদয়, প্লিজ। আমার পয়েন্ট অফ ক্লারিফিকেশন হচ্ছে, মাননীয় মন্ত্রী, এই যে প্রবলেমগুলো আমার যতটুকু বোধোদয় হয় মোস্টলি হচ্ছে যেখানে আমরা বেসরকারীকরণ করেছি, বিশেষ করে কমলপুর, আমবাসা, মানে এন্টায়ার ধলাই, এখানে যতগুলো ডিভিশন সাব ডিভিশন আছে সবগুলোকে সরকার বর্তমানে এটাকে বেসরকারীকরণ করেছে, আরও রাজ্যের অন্যান্য জায়গায় রয়েছে। এতে হচ্ছে কি সার্ভিস প্রচণ্ডভাবে মানে বিঘ্নিত হচ্ছে। 2 নম্বর হচ্ছে ধলাই ইজ দ্য মোস্ট ব্যাকওয়ার্ড। এখানে ধলাইয়ের থেকে যারা রিপ্রেজেন্ট করেন তারাও স্বীকার করেন অকপটে। এই যে প্রাইভেট কোম্পানি, প্রাইভেট পেজে যাদেরকে দিলেন, গ্রামের যে বিদ্যুতের মিটার গিয়ে চেক করে, দে আর নট ইন এ পজিশন টু অ্যাসার্টেন যে কি ঠিক মতো মিটারটা নোট করছে কিনা। বিল যখন দিচ্ছে, এন্টায়ার ডলার কথা আমি বলছি, বিল যখন দিচ্ছে দেখা যাচ্ছে 29,000, 30,000, 22,000 যে যার মতো টাকা দিতে পারছে না, লাইন কাটা যাচ্ছে। এরকম ভুরি এক্সাম্পল ধলাই থেকে যারা আছেন তারা অকপটে স্বীকার করবেন যে এরকম এই একটা ব্যাপক দুর্নীতি সংগঠিত হচ্ছে এই প্রাইভেট প্লেয়ারদের দ্বারা। পরিষেবা বিঘ্নিত, মানে এই যে কুমারঘাটে যে প্রবলেম,
কল করলে এরা ফোনই ধরে না, আসেও না, মানে ঘন্টার পর ঘন্টা কেটে যায়, দিনের পর দিন কেটে যায়, কিন্তু ডোন্ট গেট দ্য সার্ভিস। দিস এ পার্ট দে আর স্কুইজিং মানি বিকজ দিস পিপল ডু নট নো হাউ টু রিড অ্যান্ড রাইট। আর মিটার থেকে কি লিখছে না লিখছে, শুধু টাকা বিলটা যখন দেয় তখন দেখা যায় এত বিশাল অঙ্কের টাকা। তো ওয়েদার দ্য গভর্নমেন্ট এই যে আপনারা মানে বেসরকারিকরণ হাতে দিলেন, এই স্ট্যান্ডটাকে আপনারা রিভিউ করবেন কিনা জনস্বার্থে, এটা আপনি দয়া করে জানাবেন। মাননীয় মন্ত্রী মহোদয়। 2-3টা প্রশ্ন এসছে। প্রশ্ন আগে আমি বলেছি, আগে 13টা ডিভিশনে, সাব ডিভিশনে নাইট বেঞ্চ ছিল, 54টাতে ছিল না। আমরা 24শে জুলাই, যেহেতু বর্ষাকালীন সময় দেখা যায়, যেহেতু যে আমাদের আন্ডারগ্রাউন্ড সিস্টেম নেই, সেজন্য একটু হাওয়া একটু বৃষ্টি আসলে তাড়াতাড়ি বাড়ি খায়। আপনারা যারা টেকনিক্যাল ম্যান আপনারা বুঝবেন, এর ফলে কাট অফ হয়, লোডশেডিং না, কাট অফ হয়। তো আমরা যা বর্তমানে আছে, আমি তো হঠাৎ করে আর এখন জার্মানের মতো করতে পারবো না। এখানে যা আছে, প্রথম প্রশ্ন হলো বিদ্যুৎ নিগম চালায়, বিদ্যুৎ দপ্তর চালায় না, নিগম আলাদা। আগেই ওনারা করে গেছিলেন নিগম। এই নিগমের মাঝে মধ্যে আমার কাছে ফাইল আছে, নট দ্যাট, কিছু কিছু ক্ষেত্রে আছে। নিগম বোর্ড আছে, বোর্ডে আমাদের রাজ্য সরকারেরও প্রতিনিধি আছে। সে যাই হোক, সুতরাং এরা যখন আসলো আমি বলছি না, এই বৃষ্টিকালীন সময় কষ্ট হোক, কোথা থেকে পয়সা, আমরা ক্রাইসিসে আছে, কষ্ট হলেও নাইট শিফট চালু করতে হবে। আমরা 3 জন করে এক্সট্রা স্টাফ, যেমন আজকের তারিখে আপনার কুমারঘাটে টোটাল নাম্বারস অফ স্টাফ ইন ইএসডি কুমারঘাট 48 জন স্টাফ আছে এক্সট্রা। এখন নাইট শিফট জন্য 3 জন দিয়েছি। গাড়ির নম্বরও আপনাদেরকে বলে দেব, যারা বিধায়ক আছেন যার যার সাব ডিভিশন বলবেন তাদের গাড়ির নম্বরও বলে দেবো। এখনই আপনি ফোন করে দেখুন কুমারঘাটে এই নম্বর ধরে কিনা, পেঁচার তলে এই নম্বর ধরে কিনা। যেহেতু কলিং অ্যাটেনশন অনলি কুমারঘাটের ব্যাপার, এই জন্য কুমারঘাটের জন্য আমি তৈরি হয়ে এসেছি। এই নম্বরে ফোন করে দেখেন। কালকে আমাদের একজনকে মন্ত্রীও বলছিলেন, সাথে সাথে আমি ফোন করে ইচ্ছা করে, আমি আর করি নাই, নিজে ফোন করে দেখলাম হ্যালো বলছে, দেখলাম যে কথা ধরছে। হ্যাঁ, রাত্রিকালীন স্বল্পতা ছিল, এখন প্রত্যেক জায়গায় ফ্লাডের আগেই আমরা এটা নাইট শিফট চালু করে দিয়েছি, গাড়ির নম্বরও আছে। আর যেটা বলছেন কোথাও ইচ্ছা করলেই, আমি আপনারা জানেন ইচ্ছা করলে কিন্তু আমি নতুন লোক নিয়ে আমার এই কাজ চালাতে পারবো না, পারবোই না। আমার লোকাল যারা এক্সপার্ট তাদের উপর নির্ভর করতে হয়, সেই জন্য তারা নিয়ে এই সংখ্যাটা আমরা বলেছি। এবং এই জন্য আমাদের আপাতত আমরা 31 অক্টোবর পর্যন্ত নিয়েছি, পার্মানেন্ট না। বলবেন পার্মানেন্ট নিলেন না কেন? আমি হঠাৎ করে লোক পাবো না, সেই জন্য এই যে ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট থাকবে 1,53,00,000 টাকা টোটাল। আর মাসে টোটাল ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট আপ টু 31 মার্চ, বছরে না, এই দুটোর জন্য 1,53,00,000 টাকা যাবে। আর অ্যানুয়াল যাবে যদি সবসময় রাখি 6,15,00,000। যেটা আপনি বলছেন সুদীপ বাবু, কারেক্ট, যে ফিটকু 10টা সাব ডিভিশন চালায় টোটাল, সাই 2টো সাব ডিভিশন চালায়, এটা ঠিক, এদের পরিষেবা ভালো না। কিছুদিন আগে আমি ক্যাবিনেটে জানিয়েছি যে উই আর টেকিং ডিসিশন, একটা কিছু করতে যাচ্ছি। এখানে আমি সবটা বলতে যাব না। আমরা লিগ্যাল ওপিনিয়ন নিয়েছি, কোনো প্রবলেম আছে কি না। ওইসব জায়গায় বেশি সার্ভিসের সমস্যা, সেখানে আমরা দেখছি কি করা যায়। আমি ওপেন, এটা যেহেতু লিগ্যাল ম্যাটার, একটা কেস পেন্ডিং আছে দিল্লি ইলেকট্রিকের আলাদা একটা কোর্ট আছে, সেখানে এটা বিচারাধীন আছে। তবুও আমাদের উপরে স্টে নাই, তবে আমরা একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছি। আর এই যে বলছেন মাননীয় দীপঙ্করবাবু বলছিলেন
যে বিদ্যুৎ মাসুল বৃদ্ধি হয়েছে। আমি এটা বলতে চাই না। এখন কিছু লস, সারা পৃথিবীর খবর আপনারা রাখেন, গ্যাসের মূল্য বৃদ্ধি এমন এক জায়গায় গেছে ইন্টারন্যাশনাল, আমি ইচ্ছা করলে কন্ট্রোল করতে পারবো না। ওই সময় কিন্তু ছিল, আপনাদের সময় প্রফিটে ছিল, এবং একবার ডিভিডেন্ডও দিয়েছে গভর্নমেন্টকে, কিন্তু এখন সে জায়গায় নেই। কিন্তু তারপরেও গত দেখা যায় আপনাদের লাভের সময়ও প্রথম হলো এই বিদ্যুৎ মাসুল কে বৃদ্ধি করে? সরকার, বিদ্যুৎ মন্ত্রী, রাজ্য সরকার? না, এই বইটা দেখবেন কি, ডিটারমিনেশন অফ ট্যারিফ, দি অ্যাপ্রোপ্রিয়েট কমিশন শ্যাল ডিটারমাইন দি ট্যারিফ ইন অ্যাকর্ডেন্স উইথ দি প্রভিশনস অফ দি অ্যাক্ট। উনি ঠিক করবেন কি, for generation, supply, transmission and wheeling of electricity, wholesale, bulk of retail as the case may be within the state. এই জন্য বিদ্যুৎ দপ্তর থেকে, বিদ্যুৎ নিগম থেকে অ্যাডভার্টাইজমেন্ট দেয়। 8-10টা পত্রিকাতে সব নাম আছে আমার কাছে, সব অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে, এরকম করতে চায়। তারপরে ইলেকট্রিক যেটা কমিশন, সেও অ্যাডভাইস দিয়েছে। জানেন কজন রিপ্লাই দিতে এসছে, আপত্তি দিতে এসছে? অনলি 3% আপত্তি দিতে এসছে, অনলি 3%। তাদের নামও আমার কাছে আছে। তো কে? মাননীয় কমিশন 2রা আগস্ট 2024 তারিখ শুনানির দিন ধার্য করেন। জনশুনানি শ্রী মিহির কান্তি দেব, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষে শ্রীমতী বিভাষা, এনলাইটিং ফাউন্ডেশন পক্ষে শ্রী অনুপ ভৌমিক উপস্থিত হন। অথচ প্রচুর পত্রিকায়, কোন পত্রিকায়? দৈনিক সংবাদ, স্পন্দন, দর্পণ, প্রতিবাদী কলম, ত্রিপুরা ভবিষ্যৎ, ত্রিপুরা অবজারভার, ত্রিপুরা টাইমস, সব পত্রিকা বলে বিদ্যুৎ, আমরা বলছি, আমি দেখেছি আজকে একটা পত্রিকাতে ডেলি দেশের কথা গোপনে করে ফেলেছে। কথা বললে দেখতে হবে, এই পত্রিকাটা গিয়েছে, যাই। আচ্ছা, আমি বলে নিই। লাভ হয় না। আচ্ছা, একটা সময় ছিল 400-500 পিটিশন জমা পড়ছে। ঠিক আছে, হতে পারে। এখন যে 3টা পড়ছে, কি কারণে? আচ্ছা, ঠিক আছে। কারণ এত কিছু শুনানির পরেও ওই যারা রেগুলেটরি কমিশন, তারা তাদের স্ট্যান্ডে ঠিক রয়ে গেছে, কিচ্ছু লাভ হয়েছে না। সুদীপ বাবু শুনুন, 2006-7 থেকে 2014 পর্যন্ত 8 বছরে ওনাদের সময় বিদ্যুৎ মাসুল বৃদ্ধি হচ্ছে কত জানেন? 134%। আমাদের 6 বছরে বিদ্যুৎ মাসুল 7+7, ওই সময় ছিল 134% বৃদ্ধি করেছে। আমি এবং মাঝখানে বরঞ্চ উল্টো কমিশন বলছে তুমি রিবেট দাও, একবার তো বাড়ায়নি, বলছে কমিশন বলছে যে নিগম তুমি রিবেট দিয়ে দাও ডিউরিং দ্য টাইম অফ করোনা, বাড়ানোর পরিবর্তে। তো এসব আমি বলতে চাই না। প্রথম প্রশ্ন হলো, এটা বলেছেন আমরা, এই জন্য আমি বলেছি, বলতে কষ্ট লাগে। বিদ্যুতের বিল দেয়, আমরা রাজনৈতিক দল করি, আমাদের পার্টি অফিসে আমরা কারেন্ট দেয়। করবুক সিপিএম পার্টি অফিস 81টা বিল দেয়নি। করবুক সিপিএম পার্টি অফিস করবুক বাজারে 81টা বিল দেয়নি। তারা রাখেন, আর কথা উঠালে তো শুনতে হবে। আমি চালাবো কিভাবে বিদ্যুৎ নিগম? সেক্রেটারি সিপিএম পার্টি অফিস কাজরা 50টা বিল দেয়নি। ব্রজেন্দ্র মালাকার কেয়ার অফ সিপিএম পার্টি অফিস বিলাসছড়া 12টা বিল দেয়নি। সেক্রেটারি সিপিএম পার্টি অফিস গাবুরছড়া বেলোনিয়া 50টা বিল দেয়নি। সেক্রেটারি সিপিএম পার্টি অফিস, এটা আমি দিয়ে দেবো অনেক লক্ষ লক্ষ টাকা আমার পড়ে রয়েছে ওখানে সিপিএম পার্টি অফিসে। আপনি খুব বাছাই করে একটা সুযোগ বুঝে, আরে আপনার বাছাই করে ইয়ে করে, না শুনুন না প্লিজ, এই যে পার্টিগুলো যে নামগুলো বলছেন, এগুলো যে আপনাদের
আপনাদের দেবতুল্য কারিয়াকর্তারা যেগুলাকে সমস্ত ভেঙে চুরে চুরমার করে দিয়েছে, খবর আছে? যে সময় নামগুলো বলেছেন সব জানি। কখন যেভাবে আগুন লাগিয়ে দিয়েছে, এগুলার আমি এখন বের করছি। হ্যাঁ, এটা আপনার দপ্তরের দোষ, আপনার অপদার্থতা, এই তো অপদার্থতা। মানে আপনারা কেন ডিসকাউন্টটা শুনি? আরে যতগুলো আপনাদের উপর বলতে হবে না, লোকেরা আমি রতননাথ বিলগুলোকে রোপণ করে নিয়ে গেছে, ভেঙে চুরে শেষ করেছে, আগুন লাগিয়ে দিয়েছে, আর আপনি এখন বসুন। বিল করছেন। আচ্ছা, বসুন, ঠিক আছে। গায়ে লাগে কেন? গায়ে লাগে কেন? আরে শুধু আপনাদের বলছি না। হ্যাঁ, একটা বিল আছে 28,000, কংগ্রেস পার্টিরও আছে। রাখেন কংগ্রেস পার্টি আছে, কংগ্রেস পার্টির কম, যেটা কম আছে আমি একটা দেখছি, আমি কংগ্রেস পার্টি অফিস, এটা হলো 28,988। এটা হতে পারে, রিমাইন্ডার দিলে দিতে পারি, এটা আলাদা ব্যাপার। কিন্তু সুদীপ বাবু, আপনার বাম দিকে যিনি বসে আছেন, বিল শুনবেন? বনমালীপুর, শিকা রায়, ওয়াইফ অফ শ্রী গোপাল রায়, গণসংবাদ পত্রিকা, 9,68,756 টাকা বিল। আরে প্লিজ, আচ্ছা সরি, আমি তা বলতাম না, ওই খোঁচা দিলে তো আমি, আরে সাপকে আপনি খোঁচা দেবেন, সে লাভ পাবো না। আপনি খোঁচা দিলে তো আমি না, খোঁচা দিলে আমি চুপ থাকবো। As my name is mentioned, I have right to defend. আচ্ছা, ঠিক আছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, একটা ডিসপিউট আছে ফর 40 years মোর দেন এই বিদ্যুৎ দপ্তরে, যদিও অন্য গভর্নমেন্ট ছিল, 10 বছর মিটার ছিল না, করোনার সময় কোনো বিল দেওয়া হয়নি, এই নিয়ে কোর্টে কেস আছে। সুতরাং এখানে পেনাল্টি আছে মোর দেন 8 লাখ উইদাউট এনি ফল্ট। 40 মোর দেন 40 years 45 ইয়ার্সে একটা ডিসপিউট, এটা চিঠি দেওয়া হয়েছে, এটা আপনার এই কর্পোরেশনকে, ওরাই দিতে পারেনি, কেস করা হয়েছে, কেস পেন্ডিং। কেস হলে টোটালি ইট ইজ দ্য পেনাল্টি। রতনবাবু যেটা বলেছে, ডিমান্ড রেজ হয়েছে পত্রিকার নামে। আমি আপনাকে বলি, ইউ আর ট্রু, পেনাল্টি কখন হয়? যখন আমার ফল্ট। ইফ ইউ আর নট গিভিং দ্য বিল, if bill is not given, his meter is not there, of your own estimate you are giving the bill after 2-3 years. করোনার সময় আপনি বিল দেননি, 40 ইয়ার্সের একটা ডিসপিউট, তাহলে আপনি এটাতে কোন? আমি রতনবাবুকে বলছি, ইউ আর অলসো লয়ার, উইদাউট নোয়িং দ্য ফ্যাক্টস, আমি আপনাকে বলছি, ইট শুড বি এ গিলটি অফ মাইন্ড অফ ইউথস। আচ্ছা, ঠিক আছে, আমি আপনাকে বলছি, ইউ আর লয়ার অলসো। ঠিক আছে। একটা এখানে যেটা বলছেন, এটা আমি আপনাকে বলি, একটা ডিসপিউটেড কেস নিয়ে এখানে বলছেন কেন? ঠিক আছে, ওকে ওয়াই? ওকে স্যার, যেটা আমি বলছিলাম স্যার, আচ্ছা, আরে প্লিজ ভাই, আমি তো দাঁড়িয়েছি, আমি তো, আপনি তো আমার কথা শেষ হলে আমরা বললাম, উনি তো কেন আনলে স্যার বলছে, আমি সবটা বলতে চাই না। তাহলে কি কংগ্রেসের একটা বিল 28,988, তাহলে কি বিজেপি দেয় না? বিজেপিটাও বলছি, কেন বলবো না? আমি বলছি অনলি ফর, নট ফর সিপিএম, নট ফর কংগ্রেস, নট ফর অল। বিজেপির একটা বিল আছে, ছোট বিল, 6,000। আরে রাখেন না ভাই, আরে কেন বলছেন? আমি এটা উদ্দেশ্য সবাইকে বলছি, পার্টিকুলার কোনো এলাকাতে বিল দেওয়া হয় না, এবং আপনি বলবেন কেটে দেন না কেন? কেটে দিলে বলবেন ডেমোক্রেসি নেই, এই জন্য বলছি, প্লিজ। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, মকুব করতাম। কি কইছে? নেবে, ইউ আর টু সে সরি, আচ্ছা, সরি, ঠিক আছে। একটা সাবজুডিস ম্যাটারে স্টে আসেনি, দেখাইতে কোন না, স্টে না, একটা কোর্টে মামলা চলছে, না, না, হ্যাঁ, এটা- কাজে এটা এটা হয় না। উল্লেখ করেছেন। যাই হোক। আর উনি যিনি বিধানসভার সভ্য নন, ওনার স্ত্রীর নাম, এটাও না, এটা as per parliament, এটা সরি বলেছি তো আগে, না, as per কিন্তু parliament- যেহেতু না,
দৈনিক গণসংবাদ পত্রিকা, দৈনিক গণসংবাদ পত্রিকা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এখন প্রশ্ন হলো, আমি এটার উদ্দেশ্য এই কটা না, এগুলি সব এই যত লাল দাগ দেখছেন সব সিপিএম পার্টি অফিস, সব সিপিএম পার্টি অফিস, আরো অনেক, আরো অনেক, আরো অনেক। টাকা সত্য কথা কইল না, এই কথা করেন, আদায় করেন, আদায় করেন। এখন প্রশ্ন হলো, ঠিক আছে, আপনারা কষ্ট করে আরো যদি বলি মনে কষ্ট পাবেন। আমার অনুরোধ, যার যার বিল ক্লিয়ার করে দিন এবং আপনার এলাকার জনগণের কাছে আহ্বান করুন যে যারা বিদ্যুৎ ব্যবহার করছে, আরে এই রাজ্য তো আপনাদের, যারা কাজ করছে আপনাদের, এই কথা কি জিতেন বাবুর থেকে জানতে হবে গুন্ডা কারা? আরো গুন্ডা শ্রেষ্ঠ আপনারা, গুন্ডার কথা বলছেন, গুন্ডা শ্রেষ্ঠ আপনারা, এসব বলবেন না জিতেন বাবু, মুখ পড়ে যাবে, মুখ পড়ে যাবে। পাবলিক এখনো ধোলাই করেনি, এসব করবেন না। যাই, ঠিক আছে, আমার অনুরোধ থাকবে স্যার, এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে পাশ থেকে বলছিল লাইন কেটে দেন না কেন? লাইন কেটে দেন না, জনপ্রতি একটা রাজনৈতিক দল 25-30 বছর 35 বছর ক্ষমতায়, হঠাৎ করে লাইন কেটে দেওয়া, তো এই জন্যই অনেক চিন্তা করে রিজন দিচ্ছি। যাই হোক, এগুলি ক্লিয়ার করতে বলবেন। আরও আছে, আমি যেটা মূল কথা, সুদীপবাবু একটা ভ্যালিড পয়েন্ট তুলছেন, আমাদের বিশেষ করে দুটো সংস্থা, এগুলি আমরা চিন্তা ভাবনা করছি, আশা করি 20-25 দিনের মধ্যে কিছু খবর পেতে পারেন। আমি এর বেশি হাউসে কিছু বলতে পারবো না। তো এতে আবার বলবেন এই যে করবেন, এখন তো নতুন করে অ্যাপয়েন্টমেন্ট, ওই তো প্রশ্ন, কিছু কিছু ক্ষেত্রে স্পেশাল লোক নিতে হয়, তখন তো আমি হঠাৎ করে লোক কোত্থেকে নতুন করে নিয়ে সিনিয়র ম্যানেজার বানাবো, এই জন্য এসব চিন্তা হচ্ছে। যাই হোক, আমরা দেখছি, জানেন এত বড় ফ্লাডে, আরে শুনুন, আপনারই ভাতি যাবে আপনার ছেলে, শ্যামল বাবু, আপনার ছেলে সোনামুড়ার কাজ, কারা কাজ করে? সোনামুড়া যারা কাজ করে সোনামুড়ার লোক, বিলোনিয়া যারা কাজ করে বিলোনিয়ার লোক। এবার ফ্লাডে, শুনুন, এবার ফ্লাডে ডুব দিয়ে গ্যাং উঠাচ্ছে, চিন্তা করা যায়? ডুব দিয়ে আমার ত্রিপুরার ছেলেরা বিদ্যুৎ বাঁচিয়ে রেখেছে, জিজ্ঞেস করুন। আপনি দেখেননি মুশকিল, আপনি দেশের রাজ্যে থাকেন না, আমার রাজ্যের ছেলেরা এই ফ্লাডের মধ্যে ডুব দিয়ে গ্যাং ঠিক করছে। আপনি তো বসে আছেন, আমি হোস্টেলে ছিলেন বোধহয়, মোস্ট প্রবাবলি আপনি হোস্টেলে ছিলেন, ফোনে জাননি তো। যাই হোক, জানি, যাই হোক, আমরা স্যার যেটা গঠনমূলক কথা বলেছেন, যেটা আপনি বলার লাগতো না, আমি বুঝি আপনি কি বলবেন, আমি জানি। আগের কত আপনি যে এলাকার প্রতিনিধি, সে এলাকার আপনার বিধানসভার কথা বলছি, কত পার্সেন্টেজ লোককে আপনি উৎসাহিত করেছেন বিল দিও না as a people representative, can you say? বলতে পারেন সমস্ত বিরোধী দলের একটা অংশ পুরো চালাকি করে রাজ্যের মানুষকে বিভ্রান্ত করছে, বিদ্যুৎ নিগম চলবে কিভাবে? এসব করবেন না, আমাদের জনপদে এসব করে না, আমাদের জনপদে এসব করে না। আপনারা যা করছেন এই রাজ্যের জন্য ভালো নয়। আগামী দিন বলছে, আগামী দিন ভয়ঙ্কর দিন আসছে কিন্তু, সুতরাং সাবধান। গঠনমূলক যেটা বলেছেন, নিশ্চয়ই কাজটা কঠিন, আমি অস্বীকার করছি না। আপনারা জানেন বিরাট একটা পরিকল্পনা নিচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, টোটাল আগরতলা শহর
টোটাল উদয়পুর এবং ধর্মনগর আপাতত এবং কুমড়ো এগুলো টোটাল আমরা বেশ 2000 কোটি টাকার মতো টাকার ব্যবস্থা করছি টোটাল, যাতে আন্ডারগ্রাউন্ডে নিতে পারি। একটা প্ল্যানিং চলছে, ধীরে ধীরে অন্য জায়গাতে হবে। আমি আশ্বস্ত করছি, হ্যাঁ এগুলি এটা নট সো ইজি থিং। আগে কটা ছিল? আগে 7,000 সামথিং ছিল, 7 লক্ষ, এখন 9,90,000 গ্রাহক। তো এই যে বলছি, যেটা ভালো বলেছেন নিশ্চয়ই আপনাদের দিব্যাঙ্করবাবু, কিছু সব খারাপ বলেছেন আমি বলবো না, আপনিও সব খারাপ বলছেন, কিন্তু বিল নিতে বলবেন, বিল নিতে বলবেন। ওকে, আমি বিদ্যুৎ ব্যবহার করবো, ঠিক আছে। আরে চাল ফ্রি দিচ্ছে, জলের লাইন চলে যাচ্ছে, সবকিছু করছে, এই কাজটাও থেকে করুন। গ্রাহক বাড়িয়েছেন, কয় ইউনিট উৎপাদন বাড়িয়েছেন? এই বহুত বাড়িয়েছে। প্লিজ বলুন। দাঁড়ালে আমাদের সোলারের মাধ্যমে শুনেন, সোলারের মাধ্যমে প্রায় 8 মেগাওয়াট বাড়িয়েছে। সোলার আগামী শেষ হয়ে যাবে। আরে আপনারা যেটা করেছেন এটা কি বলে, পরিবেশ দপ্তরে ক্লিয়ারেন্স ছাড়া করেছেন, জানেন বন্ধ রাখতে হয়েছে, 6 থেকে 7 মাস বন্ধ রাখতে হয়েছে উইদাউট পারমিশন ফ্রম পরিবেশ দপ্তর। দিল্লি গিয়ে আমি পার্সু করে অনেকটা চেষ্টা করেছি। কথা বলবেন না। পঞ্চম দৃষ্টি আকর্ষণীয় প্রস্তাবটি যুগ্মভাবে উত্থাপন করেছেন মাননীয় সদস্য শ্রী ইসলামউদ্দিন এবং শ্রী রামু দাস মহোদয়। নোটিশটির বিষয়বস্তু হলো, একটি সন্দেহমূলক ঘটনাকে কেন্দ্র করে গত 25শে আগস্ট রাতে জিরানিয়া মহকুমার কৈত্রাবাড়ি গ্রামে নিরীহ গ্রামবাসীদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া ও হামলা সংগঠিত করা সম্পর্কে এখন আমি উক্ত দৃষ্টি আকর্ষণ নোটিশ বিবৃতি প্রদানের জন্য স্বরাষ্ট্র দপ্তরে ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয় অনুরোধ রাখছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এটা কলিং অ্যাটেনশনের রিপ্লাই, সেটা হচ্ছে একটি সন্দেহমূলক ঘটনাকে কেন্দ্র করে গত 25শে আগস্ট রাতে জিরানিয়া মহকুমা কৈত্রাবাড়ি গ্রামে নিরীহ গ্রামবাসীদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া ও হামলা সংগঠিত করা সম্পর্কে মাননীয় বিধায়ক ইসলামউদ্দিন এবং মাননীয় বিধায়ক রামু দাস সেটা জানতে চেয়েছেন। বিগত 25/8/2024 তারিখে রাত্রি প্রায় আনুমানিক 9:30 হঠাৎ করে রানীরবাজার থানার অন্তর্গত কালীবাড়ি এলাকার দেখা গেছে বিভিন্ন স্থানে দেবী কালীর মূর্তি ভাঙা নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে এবং এই খবর জানা মাত্রেই আমার কাছেও খবরটা আসে। আমি সাথে সাথে পুলিশকে বলি যে সাথে সাথে এখানে পৌঁছানোর জন্য, এবং থানার পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘটনা সম্পর্কে যাবতীয় তথ্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের অবহিত করে। খবর পাওয়া মাত্র জিরানিয়ার এসডিপিও, অতিরিক্ত পুলিশ সুপারিনটেন্ডেন্ট রুরাল এবং পশ্চিম জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্ট ঘটনাস্থলে উপস্থিত হন। আমি টাইম টু টাইম খবরও নিচ্ছিলাম, কি হচ্ছে আমাকে জানান, যাতে এটাকে আর বেশি না বাড়তে পারে। উক্ত স্থানে উভয় ধর্মীয় সম্প্রদায়ের লোক হঠাৎ করে জমায়েত হয় এবং তাদের মধ্যে তীব্র বাদানুবাদ থেকে ঝগড়া শুরু হয় এবং দেখা যায় ওখানে উন্মত্ত লোকজন যারা ছিল সেখানে 2টি বাইকের ক্ষতি করে এবং ওই স্থানে উপস্থিত পুলিশ কর্মীরা তৎক্ষণাৎ প্রয়োজনীয় ব্যবস্থা নেয় এবং জনতাকে ছত্রভঙ্গ করতে সক্ষম হন। ওই সময়ে কতিপয় দুষ্কৃতিকারী কিছু দোকানপাট লুটপাট সহ কিছু যানবাহন এবং বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটায় এবং সাথে সাথে সেখানে পুলিশ ও অগ্নি নির্বাপক কর্মীরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় এবং অবস্থা নিয়ন্ত্রণে আনে। তবে সংশ্লিষ্ট ঘটনায় কিছু সম্পত্তির ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কিন্তু কোনো ঘটনা সেখানে ঘটেনি। ঘটনার পরিপ্রেক্ষিতে এসআই গণেশ দেববর্মা রানীরবাজার থানার একটি স্বতঃপ্রণোদিত মামলা উনি ওখানে নথিভুক্ত করেন। মামলার সংক্ষিপ্ত বিবরণ হচ্ছে, বিগত 25/8/2024 ইংরেজি তারিখে আনুমানিক সন্ধ্যা 8:25 গ্রামবাসীদের থেকে সংবাদ পাওয়া যায় যে কিছু দুষ্কৃতিকারী কৈত্রাবাড়ি কালী মন্দিরের মা কালীর মূর্তি ভেঙে দিয়েছে। এই খবরের ভিত্তিতে এলাকার যারা হিন্দু ধর্মের মানুষের মনে
তাদের আঘাত লাগে। উক্ত ঘটনার খবর পাওয়া মাত্রই জিডি এন্ট্রি করা হয়, যেটা একটু আগে আমি বললাম, এবং পুলিশের পদস্থ অফিসারের নজরে নেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রাত আনুমানিক 9:30 দুই সম্প্রদায়ের লোকদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয় এবং ঝগড়া বাঁধে। ফলে 4-5 জন লোক আহত হয় এবং 5টি বাইকের ব্যাপক ক্ষতি হয়। ওই সময় জিরানিয়ার এসডিপিও, অতিরিক্ত পুলিশ সুপারিনটেন্ডেন্ট এবং পশ্চিম জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্ট ঘটনাস্থলে উপস্থিত হন এবং জমায়েত লোকজনদের সরিয়ে দেওয়া হয়। আমি নিজেও ল অ্যান্ড অর্ডারের যিনি ডিজি সাহেব আছেন, ওনাকে আমি বললাম আপনি নিজে যান সেখানে, এবং সেখানে উনি নিজেও গিয়েছেন এবং আমাকে ফোন করে বললেন যে ওখানের অবস্থা কন্ট্রোলে আছে। এবং পরবর্তী সময়ে জানা যায় যে প্রায় 150-200 জন কিছু অপরিচিত দুষ্কৃতিকারী গ্রামে প্রবেশ করে বাড়িঘর ও যানবাহনে আগুন ধরিয়ে দেয় এবং কিছু দোকানপাট লুটপাট চালায়। ওই ঘটনায় মোট 16টি বাড়িতে আগুন লাগে, 3টি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে যায়, 2টি দোকান ঘরে লুটপাট হয়, 11টি গাড়ি এবং 3টি মোটর বাইক নষ্ট হয়। ঘটনার পরেই পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা কর্মী যথা সিআরপিএফ এবং টিএসআর ওই এলাকায় মোতায়েন করা হয়, যাতে আর কোনো গুরুতর আকার ধারণ না করে। উভয় ধর্মীয় সম্প্রদায়ের মিশ্র বসতি এলাকা, আপনারা সবাই জানেন, সেখানে ওই এলাকাগুলোতে আমরা নজরদারি পুলিশের আরও বাড়িয়েছি। ঘটনার পর সামাজিক মাধ্যমগুলোতে গুজব এড়াতে আরও জেলাভিত্তিক মনিটরিং সেল গঠন করা হয়। ওই এলাকায় স্থানীয় পুলিশের পাশাপাশি 17 সেকশনস সিআরপিএফ ও 190 জন টিএসআর জওয়ান আমরা মোতায়েন করি। জেলা শাসক কর্তৃক ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা আইন 2023-এর 163 ধারা মোতাবেক সম্পূর্ণ জিরানিয়া এলাকায় শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে 48 ঘন্টার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়, যা পরবর্তী সময়ে 2রা সেপ্টেম্বর আমরা এটাকে বর্ধিত করি। জেলা প্রশাসনের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সাহায্য, নিরাপত্তা কর্মীর সংখ্যা বাড়িয়ে 2 সম্প্রদায়ের সাথে যৌথ বার্তালাপের মাধ্যমে সেখানে মিটিং হয়, সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার জন্য এই মিটিং হয়। ফলে উক্ত এলাকায় শান্তি সম্প্রতি ধীরে ধীরে ফিরে আসতে শুরু করে। তদন্তক্রমে উপযুক্ত প্রমাণের উপর ভিত্তি করে পুলিশ উক্ত ঘটনায় 5 জনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করেছে। এখানে অনেকগুলো নাম দেওয়া আছে, আমার মনে হয় না এই নামগুলো এখানে পড়ার কোনো প্রয়োজন আছে। ধন্যবাদ। পয়েন্ট অফ ক্লারিফিকেশন স্যার, এটা সন্দেহমূলক ঘটনাকে কেন্দ্র করে জিরানিয়া মহকুমার কৈতুরা বাড়িতে এটা জনগোষ্ঠীর গরিব অংশের মানুষের উপর যে আক্রমণ মাননীয় মুখ্যমন্ত্রী এখানে বলেছেন, আমরা দেখেছি এক সময়ে আমাদের প্রতিবেশী রাষ্ট্র সেখানে একটা ধর্মীয় প্রতিষ্ঠানে অন্য একটা সম্প্রদায়ের একটা ধর্মগ্রন্থকে রেখে ওই দেশের মধ্যে একটা পরিস্থিতি তৈরি হয়। ওই দেশের ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে একটা ধর্মনিরপেক্ষ সরকার ছিল, উৎখাত হয়েছে এবং ওই দেশের মৌলবাদী শক্তিরা আবার ওই দেশের ক্ষমতায় আসীন হয়েছেন এবং এই সময়ের মধ্যে দেশে অনেক দুঃখজনক ঘটনা ঘটছে, সেখানে রাজনৈতিক সন্ত্রাস হচ্ছে। আমি বিষয়টা বলতে চাই, আমাদের ত্রিপুরা রাজ্যের ওই সময়ে আমাদের রাজ্যেও কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। এখন একটা সন্দেহমূলক এটা ধর্মীয় প্রতিষ্ঠানে কালী মন্দিরে একটা মূর্তি বিকৃত করা করে এই যে ঘটনাটা ঘটল বা যারা ঘটিয়েছেন, যারা দুষ্কৃতিকারী, তারা কি চিহ্নিত করা হয়েছে এটা আমি জানতে চাই। যদি ওই সংখ্যালঘু অধ্যুষিত বা মিশ্র বসতি এলাকার জনগোষ্ঠী যারা বসবাস করছেন মধ্যে কেউ জড়িত কিনা, যদি জড়িত হয়ে থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, ঠিক আছে, না করে অন্য কেউ করে থাকে তাহলে তাদেরকে চিহ্নিত করে অ্যারেস্ট করেছেন কিনা। আর যারা এই সমস্ত কাজ করে তারা কোনো ধর্মের লোক হতে পারে না, তারা সমাজদ্রোহী। এই ঘটনাটাকে কেন্দ্র করে দ্বিতীয় যে বিষয়টা আমরা দেখলাম,
ওই এলাকার মধ্যে জিনিসপত্র লুট হলো, একটা গাবি সেখানে জ্বালিয়ে দেওয়া হলো, গৃহপালিত পশু সেখানে লুট হলো, এবং সমস্ত এবং যে ঘটনাটা যেখানে ধর্মীয় প্রতিষ্ঠানে ঘটেছে তার থেকে অন্য একটা এলাকার মধ্যে এই যে ঘটনাটা ঘটলো, যারা ঘটিয়েছেন তারা 5 জন অ্যারেস্ট হয়েছেন দেখেছি সোশ্যাল মিডিয়া বা প্রিন্ট মিডিয়ার মাধ্যমে, আবার বিকেলবেলা তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এই ঘটনাগুলি যারা ঘটিয়েছেন তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত স্বতঃপ্রণোদিতভাবে মামলা নিয়েছেন, কিন্তু যেভাবে ব্যবস্থা নেওয়ার কথা তারা ঘটিয়েছেন তাদের বিরুদ্ধে সেমনভাবে ব্যবস্থা নেওয়া হয়নি। এটা ব্যবস্থা নেওয়া হবে কিনা মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন। তৃতীয় যে বিষয়টা বলবো, এখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা কি ক্ষতিপূরণ পাবেন, এবং যাদের বাড়িঘর ধ্বংস হয়েছে, যাদের বাড়ি ভেঙে দেওয়া লুট করা হয়েছে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা। এবং আমরা যেটা দেখেছি আমাদের রাজ্যে 6-7 দিনে আমাদের দেশের মধ্যে বাংলাদেশ যখনই কোনো ঘটনা ঘটে আমরা ভারতবর্ষের ত্রিপুরা রাজ্যের একটা জনগোষ্ঠীর মানুষ আমরা আতঙ্কিত হয়ে যাই। কেন আতঙ্কিত হয়ে যাই? এই সময়ের মধ্যে আমাদের দেশের মধ্যে আসামে দেখেছেন, আপার আসামে, আসামের বিভিন্ন জায়গায়, আমাদের দেশের মহারাষ্ট্রে, আমাদের দেশের অন্য অন্য রাজ্যের মধ্যে এই জনগোষ্ঠীর ওপরে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মামলা হয়। গত 6টা বৎসরে আমাদের রাজ্যে কোনো কোনো জায়গায় এ ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু যারা ঘটিয়েছেন তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি। ফানিসাগরের ঘটনা, ধর্মনগরের ঘটনা এরকম দেখেছি অনেক জায়গাতে। আমি মাননীয় স্পিকার মহোদয়ের স্যারের মাধ্যমে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব, এ ধরনের ঘটনা যারা ঘটিয়েছেন তারা কোনো ধর্মের লোক হতে পারে না, এবং মুসলিম ধর্মাবলম্বী যারা ইসলাম ধর্মাবলম্বীর লোক এ ধরনের ঘটনা করেন তারা কোনো ধর্মের লোক হতে পারে না, ইসলাম ধর্মের লোক হতে পারে না। এই পরিস্থিতিটাকে মোকাবিলা করার জন্য সেখানে পুলিশ উদ্যোগ নিয়েছেন, কিন্তু পুলিশের উপস্থিতিতে এই ঘটনাটা ঘটছে, এটা দুঃখজনক। এবং এই যে ক্ষতিগ্রস্ত যারা তাদের ব্যবস্থা করা, যারা ঘটিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা বলবেন। এবং আপনারা সবাই জানে, আমরা সবাই জানি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অঘটন ঘটে, এবং সে কারণে এই ঘটনাগুলিকে কেন্দ্র করে আমাদের দেশে এবং আমাদের রাজ্যে ঘটে। আমরা যাতে এই সমস্ত ঘটনার শিকার না হই, এবং আমাদের যাতে নিরাপত্তা, যে কোনো গোষ্ঠীর যে কোনো সমাজের মানুষ হোক না কেন তার জন্য নিরাপত্তার ব্যবস্থা হয়, যারা ঘটিয়েছেন তাদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা না হয়, এটাই আমার আবেদন। ধন্যবাদ। মাননীয় সদস্যরাও কিছু বলবেন? না, হ্যাঁ ঠিক আছে, জিতেন বাবু। আচ্ছা, এটা একসঙ্গে করে নিক না, এরপরে আমি, ঠিক আছে। দেখুন, আমি তো বিস্তারিতভাবে এখানে বলেছি কি কি করলাম আমরা। পার্শ্ববর্তী রাষ্ট্রে অনেক সময় আমার খুব ভালো লাগলো, এখানে মাননীয় বিধায়ক ইসলাম উদ্দিন সাহেব বলেছেন ওখানে আর সরকার সম্পর্কেও আপনি বলেছেন কি ধরনের সরকার হয়েছে। আজকে আর কালকের মধ্যে অনেকটা ডিফারেন্স আমি পেলাম, আপনাকে সাধুবাদ জানাই। এবং দেখুন, যখনই বাংলাদেশে যাই হোক, আমাদের দেশের অন্য কোনো জায়গায় কি হয় কি না হয় আমার জানা নেই, কিন্তু ত্রিপুরাতে কিন্তু আমরা সহাবস্থানে আমরা সবসময় চেষ্টা করি। ঘটনা হবে, তারা দুর্বৃত্ত, তাদের কোনো রাজনৈতিক পরিচয় হবে না, পরিষ্কার আইনের পথে চলবে, ওদের অ্যারেস্টও আমরা করছি, যেখানে যা করার আমরা করছি, এটা আমরা করব। আমি বললাম তো আমাদের সরকারের তরফ থেকে, এবং হোম মিনিস্টার হিসাবে আমি কিন্তু যথাসময়ে যথা কাজটা আমি করি, যাতে এটাকে না আর হয় না বাড়ে, সেই চেষ্টাটা কিন্তু আমার আছে। এবং এখানে একটা বিউটি, আমাদের একটা মিউজিক সিস্টেম আছে, আমাদের বন্ডিং আছে আমাদের ত্রিপুরার মানুষের মধ্যে। যে এই ধরনের ঘটনা, সাম্প্রদায়িক এই যে সমস্যাটা, সেটা আমি 80 দাঙ্গার কথা বলছি না, বাকি এমনিতে যদি আমরা বলি তাহলে কিন্তু আমরা সহাবস্থানের দিকে আমরা সবসময় যাই। আর বিশেষ করে এই যে 2 সম্প্রদায়ের বললেন, আমাদের মধ্যে কিন্তু এই ধরনের ঘটনা ত্রিপুরাতে খুব কম, 1-2 হতেই পারে, কিন্তু দেখতে হবে যে আমাদের মানে গভর্নমেন্ট স্পন্সর কিনা বা কোনো স্পন্সর কিনা, সেই দিকে আমাদের নজর এরকম তো নেই। আমরাও চাই না এরকম ঘটনা ঘটুক,
এবং সেই দিকে আমাদের নজর আছে। আর যেটা বললেন এখানে আমি তো নামগুলো বললাম, কারা অ্যারেস্ট হয়েছে নামগুলো বললে আপনি বুঝতে পারবেন কোন সম্প্রদায়ের। এখানে দরকার নেই, তো আমি এর জন্য নামগুলো বলিনি। তো আমার কথা হচ্ছে যে এখানে কোনো ধর্ম বা কোন পার্টির এইসব দেখে হয় না। আমি তো পরিষ্কার বারবার বলছি, যারা দুষ্কৃতী তাদের কোনো ধর্ম হয় না। এখানে আমাদের এলপি সাহেবও বলছেন এদের কোনো ধর্ম হয় না। আমরা সেটা করব। আর যেখানে ঘরবাড়ি অগ্নিসংযোগ হয়েছে সেখানে নিশ্চয়ই আমাদের আধিকারিকরা এটার দেখবে, দেখে যদি আমি চেষ্টা করব ওখান থেকে আইন মাফিক যদি সাহায্য করা যায় নিশ্চয়ই আমি করব। ঠিক আছে, আর দরকার আছে Speaker, কিছু sir. এরপরে বলার পরে আর মাননীয় স্পিকার স্যার, চর্বিত চর্বণ চর্বিত চর্বণ তো কেন করতে হয় স্যার? না 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 না, এত বড় একটা সিরিয়াস ঘটনা যদি আপনি হালকা করে দেন। না না, হালকা আমি করিনি স্যার। আপনি রিপিট করবেন। আপনি যারা ভুক্তভোগী, বলেছেন, যারা ভুক্তভোগী, মুখ্যমন্ত্রী উত্তর দিয়েছে, যারা ভুক্তভোগী আপনি না, না। তাদের মর্ম বুঝতে পারছেন না। না না না, স্যার, সবাই বোঝে স্যার, সবাই বোঝে যে বিষয়টা আপনি হলো, নিজেকে শুধু মহান ভাববেন না, না সবাই না বোঝে। মহান না, সেকুলার আপনাকে মহান ভাবি আমি, ধর্ম, কিন্তু আপনি মহান হন। না না, ধর্ম নিরপেক্ষ মানুষ সবাই বোঝে। ঠিক আছে স্যার, সে প্রশ্ন করতে দিন। মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ, তিনি আদ্যপান্ত সেখানে সেই বিকাল থেকে বা সন্ধ্যা থেকে যে ঘটনাগুলি হয়েছে তিনি খবর পেয়েছেন এবং ল অ্যান্ড অর্ডার অথরিটিকে পাঠিয়েছেন, এগুলি এখানে বলেছেন। আমি যে কথাটা বলতে চাই, প্রথমত হলো একটা মন্দিরের একটা মূর্তি ডিফেস করা হয়েছে, অত্যন্ত নিন্দনীয়। স্বাভাবিকভাবেই শুধু সেই ধর্মাবলম্বী অংশের মানুষ না, সমস্ত ধর্মপ্রাণ যে কোনো ধর্মেরই হোক, কেউ এটাকে সমর্থন করবে না, এটাকে নিন্দা করবে। এটা অত্যন্ত গর্হিত। কিন্তু সেই ঘটনার কারণে মাননীয় ইসলামউদ্দিন সাহেবকে যেন বলেছি, আপনি হিন্দু মুসলমান তো লিখবেনই না, সংখ্যাগুরু সংখ্যালঘিষ্ঠ লিখবেন না, বলবেন নিরীহ। সেই ঘটনাকে কেন্দ্র করে আরেকটা অংশের মানুষ, তারাই ঘটনা করেছে, কি চিহ্নিত হয়েছে, প্রমাণিত হয়েছে, তাদের উপরে ঘটনা হলো। কাজেই এই যে বাতাবরণ তৈরি হচ্ছে বিগত কয়েক বছর ধরে, অত্যন্ত উদ্বেগের, এটা বন্ধ হবে কিনা, এক। দুই হলো যে আপনি বলেছেন যে পুলিশকে জানিয়েছেন, পুলিশ গেছে। আমিও ইনফর্ম হয়েছি, আমি সাবরুমে ছিলাম। 8টা নাগাদ, সন্ধ্যা 8টা নাগাদ প্রথম আমি পশ্চিম ত্রিপুরার এসপি কিরণ কুমার সাহেবকে বলি, there is incident. সে বলল, স্যার আই এম aware of, I am pushing adequate number of forces there, nothing will happen. 9:30 নাগাদ উত্তেজনা বাড়ছে এবং শুনলাম একজন মাননীয় মন্ত্রীও সেখানে আছেন, খুব ভালো। আমি ওনার নাম শুনে খুব আশ্বস্ত হয়েছি, ওকে, তাহলে যাই হোক হবে না। কিন্তু তারপরও অ্যাপ্রিহেন্ড করছে সেখানকার পাবলিক যে না, কিছু একটা ঘটে যেতে পারে। আমি আবার ফোন করলাম at 9:30 PM, কি হলো? উনি আমাকে অ্যাসিওর করলেন, স্যার আই এম হিয়ার, আমি নিজে এখানে আছি, নাথিং উইল হ্যাপেন, adequate forces are with me. কিন্তু ঘটনা হয়ে গেল। আপনি বলছেন ঘটনাগুলি বিবরণ, আমি এগুলো উল্লেখ করছি না। আমার বক্তব্য হলো দুটো দিক। কোথাও এরকম ঘটনা ঘটলে এক শ্রেণীর নিরীহ মানুষ তারা টার্গেটেড হয়ে যাচ্ছে। আরেকটা কলিং টেনশন ছিল, এটা আমরা অ্যাটেন্ড করতে পারিনি তখন, গন্ডাছড়া, সেটাও এরকম। এসপি সাহেব সকাল থেকে সেখানে ছিলেন, সাফিসিয়েন্ট ফোর্স ছিল, কিন্তু কোথাও ঘটনা আটকাতে পারছে না বা আটকাচ্ছে না, ইনক্লুডিং
গতকাল যার একটা কন্টেনশিয়াস ইস্যু আলোচনা হলো, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে সাক্ষী গোপালের মতো এগুলো ঘটতে দিচ্ছে। হাউ লং দিস উইল কন্টিনিউ? হ্যাঁ, পুলিশ যাচ্ছে, আপনি খবর পাচ্ছেন, আপনি নির্দেশ দিচ্ছেন, কিন্তু আপনার নির্দেশ কার্যকরী হচ্ছে না। এ রাজ্যের মানুষের জীবন, সম্পত্তি, নিরাপত্তা এভাবে শোকে থাকবে কিনা, তার জন্য যারা এয়ারিং অফিসার, যাদের উপস্থিতিতে এই সমস্ত ঘটনাগুলো হচ্ছে, আমার স্পেসিফিক রিকোয়েস্ট এবং আমি ক্লারিফিকেশন চাই, হোয়েদার দিস ফল্টি অফিসার্স উইল বি বুকড ফর দ্য ডিরেকশন অফ দি ডিউটিস। তারা থাকছেন কিন্তু ডিউটি পালন করছেন না। এদের বিরুদ্ধে ব্যবস্থা না হলে এই ত্রিপুরার যে আইন শৃঙ্খলা আর কখনো মাথা তুলে দাঁড়াবে না। কাজে এই ব্যবস্থা আপনি গ্রহণ করবেন কিনা, দিস ইজ মাই হাম্বল কোয়েশ্চন টু ইউ। পয়েন্ট অফ ক্লারিফিকেশন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। প্রথম যে দুটাই লাইন পড়েছেন আপনি 25 তারিখের কথা উল্লেখ করে বিভিন্ন স্থানে দেবদেবীর মূর্তি ভাঙন নিয়ে, ওই সময়ে একটা স্থানে এই জায়গাটা কালেকশন আপনি দয়া করে করবেন। বিভিন্ন স্থানে সে সময় হয়নি, পরবর্তী সময়ে অন্য জায়গা হয়েছে, কিন্তু আপনি পড়েছেন বিভিন্ন স্থানে দেবদেবীর মূর্তি ভাঙন নিয়ে। আমার প্রশ্নটা হচ্ছে যে একটা ইদানিংকালে মানে পুলিশের সামনে যতগুলো ঘটনাগুলো ঘটছে সবগুলো পুলিশের সামনে হচ্ছে। রাজনৈতিক সন্ত্রাসী হোক, দাঙ্গার পরিস্থিতি হোক, গন্ডাছড়াই হোক, কৈতারবাড়ি কিংবা দুর্গানগরী হোক, all incidents are happening in presence of police. পুলিশ আগে একটা সম্মান, একটা ভয় ভীতির চোখে আমরা দেখতাম, এখন পুলিশ টেকেন ফর গ্রান্টেড। এই পুলিশের স্পাইন যে ভেঙে চুরমার, আপনি নিশ্চয়ই ওয়াকিবহল আছেন, এবং সবগুলো ঘটনা পুলিশের সামনে হচ্ছে। Why this is happening? Why police, in spite of having sufficient number of force with them, whosoever is leading, be it the SP or additional or OC or whosoever, they have got force. And with limited force, if they apply minimum power also, they can disperse the mob. So that is not happening. And the goons, I will not classify them into any political color. A goon is always a goon. These goons are taken for granted. They are taking law in their own hands as a matter of concern. পুলিশের সামনে ঘটনা হয়, পুলিশও মার খায়, পুলিশ ইনজোর্ড হয়। হ্যাঁ, আমার বারবার পায়ে আঘাত পড়ে না, আমার দাঁত আঘাত পড়েছে, নাক ফাটেছে, মাথা ভেঙেছে, শুধু পায়েই নয়, আপনার জ্ঞাতার্থে বলছি 8 বার আক্রান্ত হয়েছি। আপনি মুখ্যমন্ত্রী হওয়ার পর, মাই মোস্ট ফেভারিট পারসন সিটিং ইন দ্য চেয়ার, আপনার আমলেই আমি 8 বার আক্রান্ত হয়েছি। আমি বারবার পায়ে, কালকে একবার বলেছেন যে আমি কিভাবে এটা বারবার পায়ে মানে উনি আক্রান্ত হন, নো, পায়ে আমি একবারে আক্রান্ত হয়েছি। যাই হোক, দিস এ পার্ট। প্লিজ আস্ক ইউর পুলিশ, ইউ আর দ্য পুলিশ মিনিস্টার, মানে হোম মিনিস্টার, to pull up their socks. The way things are moving, it will end in disasters. At that point in time, neither your DGP is enjoying life over here, he will be not in a position, even if you order him, he too will not be in a position to control the situation. Things are moving, mark my word, things are moving in that direction. It's high time you pull up your socks. Ask that the DGP and the officers to pull up their socks and maintain the law and order. We do not want any favor. আমায় আপনাকে বলুন, অ্যারেস্ট হয়েছে, আর্সেনিং, লুটিং, আমি ছেড়ে দিলাম, মাথা ফেটেছে, ওগুলো ছেড়েই দিলাম। 326 এখন তো নতুন ধারা কি আছে আমি জানি না, এগুলো আমি ছেড়েই দিলাম। আর্সেনিং, লুটিং, is it a billable section?
Is it a bailable section? Those who were arrested, they have been enlarged on bail. তাহলে আইদার ফরওয়ার্ড পুলিশের যে ইনভেস্টিগেশন ফরওয়ার্ডিং রিপোর্ট তার সিডি কিংবা সেকশন, যে সেকশনে নতুন যে আইন, যে সেকশন, আমি আই এম নট দ্যাট মাচ অ্যাওয়্যার অফ দ্য আইন, এখন আমি রপ্ত হইনি, ওই সেকশনগুলো সঠিকভাবে introduce হয়নি বলে they have been enlarged on bail. The message, what has gone the message? What is the message has gone to the goons? आप आग लगाओ, लूटो, मारो, पीटो, जमीन तो मिलेगी, जमीन तो पाबो ही, बेल तो पाबो ही. That message is loud and clear to the goons. সারা রাজ্যে কিন্তু একটা বার্তা চলে গেছে। তাহলে এই যদি বার্তা যায়, তাহলে এই লোক দেখানো এরেস্টে কোনো মানে নেই। আমি বলবো এই লোক যখন অ্যারেস্ট না করে, বরঞ্চ দুটো সমাজকে বসিয়ে মিউচুয়াল করে কেস তুলে নিলেই ভালো। এটা নিয়ে আর অগ্রসর হওয়ার লাভ নেই, কারণ কনসিকুয়েন্স কি সুও মোটো মামলা রেজিস্টার্ড, পুলিশ হ্যাজ রেজিস্টার্ড সুও মোটো মামলা, উইটনেস পুলিশ পাবে না আগামী দিনগুলোতে। তো এই লোক দেখানো মামলা তিক্ততা না বাড়িয়ে আমি সাজেশন দেবো উভয় সম্প্রদায়কে দিয়ে বসিয়ে জিনিসটা যেন আর না বাড়ে, কারণ যারা কেস খেয়েছে এরা তো একটা থাকবে, দেখলেন এরকম বাদ নেই, এই দরকার নেই। কারণ আইন যদি সঠিকভাবে ইমপ্লিমেন্ট না হয়, হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস? লোক দেখানো অ্যারেস্ট, তারপর থানা, তারপর বেল, কোর্ট থেকে বেল, কোর্টে চালান, তারপর বেল, ফিনিশ। এগুলো কিছু হবে না। সেকেন্ড আপনি বলছেন আইনের কনসাল্ট করবো, অফিসারদের সঙ্গে কনসাল্ট করে রাইটিংয়ে, এটা তো মিনি রাইটিংয়ে সব কিছু সর্বস্ব পুড়ে গেছে, গাড়ি পুড়েছে, দু চাকা পুড়েছে, বাড়ি ঘর লুটপাট করে তাও আগুন লাগিয়ে দিয়েছে। এটা কেউ কন্ট্রোল না, সুশান্তবাবু অনেক চেষ্টা করেছেন কন্ট্রোল করা, ইট ইজ বিয়ন্ড ইজ কন্ট্রোল। এটা আন্দোলনী মত থাকে এই সন্ধানে, এই করার জন্য। তো আমার অনুরোধ থাকবে, অতি অবশ্যই এতদিন বসে রয়েছে, আমি তো ভেবেছিলাম বোধহয় কিছু গেছে ডিএম এসডিএম এর তরফ থেকে, এক্ষুনি শুনলাম যায়নি। আমার অনুরোধ থাকবে অতি অবশ্যই তাদের বাড়ি ঘর যেন তুলতে পারে, অন্তত ন্যূনতম সাহায্যটুকু সরকার থেকে করা হয়। আরেকটা, যেহেতু ঘন্টা ছড়ার কথা বলেছেন, আপনি কি এখানে প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন 25,000 টাকা, আপনার বলার পর 70,000 টাকা, টোটাল 95,000 টাকার বেশি এক পয়সাও, এক টাকাও এখন ঢুকে নেই। দেন এখন 95,000 টাকাতে তারা ঘরও করতে পারতেছেন না, খাটো কিন্তু কিছু তো নাই, বাসনপত্র ডেক করা কিছু কিনতে পারতেছেন। আপনি যে প্রতিশ্রুতিটা দিয়েছিলেন, আমার বিশ্বাস খুব দ্রুত তার সাথে অক্ষর অক্ষরে সেটা পালন করবেন আপনি। গন্ডাছড়ার ওই শরণার্থীদের জন্য স্টিল দে আর ইন দ্য মেনি অফ দেম আর ইন দ্য রিলিফ ক্যাম্প, মানে এসডিএম ওখানকার বলবেন, এসডিএম বারবার এদেরকে তাগদা দিচ্ছে, এই যাও, বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও, ওয়ের দে উইল গো, দে আর নট ইন এ পজিশন টু গো দেয়ার। তো এই একটু ব্যাপারটা একটু খোঁজ খবর নেবেন, ফলো আপ করবেন। আর আমার অনুরোধ থাকবে, এই কৈতরবাড়ি দুর্গানগরে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, সর্বস্ব খুইয়েছে, এই 20-25-30টা পরিবার, তাদেরকে অর্থনৈতিক সহায়তা পর্যাপ্ত পরিমাণে করার জন্য আমাদের তরফ থেকে দাবি থাকবে। এটা করবেন কিনা মাননীয় মুখ্যমন্ত্রী জানাবেন। আর পর দরকার দরকার নাই তো, একই তো, কারণ 3টা হয়ে গেছে। হ্যাঁ, না, আমি রিপ্লাই দিচ্ছিলাম আপনাকে। আমি আপনাকে রিপ্লাই দিই, আমার একটা পার্সোনাল ইস্যু। আপনার কি রিপ্লাই? আরে বাধা নেওয়ার জড়াবেন না, ঠিক আছে। শুনুন কি বলছি, আরে দোস্ত, আপনার কোনো দাঁড়িয়ে কোয়েরি করারও অ্যাজ পার রুলস পারেন না। সন্দীপ বসুন, স্টেটমেন্ট দিতে পারেন। when you are asked, when someone will query you, you can give a statement. But you can't make a query, means you are also a cabinet minister. এই মাইকম্যান, না ঠিক আছে। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, আপনি বলুন। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, মাননীয় অধ্যক্ষ মহোদয়, সুদীপ বাবু প্লিজ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় এলপি সাহেব এবং মাননীয় বিধায়ক আমাদের সুদীপ রায় বর্মনও বলেছেন, আসলে ওই ঘটনাটা জানবেন, ওইটা কিন্তু এরকম না। আপনার মনে আছে, আপনার
বলছেন বিজেপি আসার পরে আপনার উপর বেশি এরকম ইট পাক্কেল বেশি পড়েছে, এর আগে কিন্তু ভুলে গেছেন আপনি। প্লিজ প্লিজ আপনি বলে আপনি আমার ফিনিশ করতে দিন। এবং আপনি যখন জীবিতে ভর্তি ছিলেন আমিও কিন্তু গেছি, তৎকালীন সময়গুলো ভুলে যাননি আপনি। এবং আমার কাঁধে ধরে ধরে কিন্তু আপনিও বেরিয়েছিলেন, মনে আছে? এর জন্য এই কথা আমি বললাম, দেখলাম বারবার এই পায়ের কথা আমি বলছি, হয়তো মাথায়ও লেগেছেন, কিন্তু পায়ের কথাটা আসাতে আমি বললাম, এরকম না। আমি গেছি তখনও, ওদের সময় তো আরো বেশি। এগুলো ভুলে যাচ্ছেন কেন এখন? কেন ভুলে যান? কি না করেছে আপনাদের বিশেষ করে বলুন মাঝে মাঝে। এত বেশি মিলে গেলে হবে না, বেশি মিলবেন না প্লিজ, মুশকিল হবে। একটু একটু আলাদা একটা সেপারেটিং পেপার দিয়ে দিন তাহলে বা একটা সেপারেটিং পেপার আছে আমাদের অনেক সময়। না না প্লিজ, আমি যেটা বলছি আর কি, আপনাকে তো আমি চিনি, আজকের থেকে চিনি না। এবং আপনার জন্য দুঃখ হয়, আপনার উপর যা করেছেন ওনারা, আপনার সত্যিই আমার দুঃখ হয় এক এক সময়। আপনি এসেছিলেন আমাদের এখানে, যাই হোক আপনি আবার আপনার ভালো বুঝে চলে গেছেন। তো আপনার আজকের যে মূল্যবান কথাগুলো আমাদের বলেছেন, সত্যিই আমি এগুলো নিশ্চয়ই দেখব। আর এগুলো কিন্তু চলবে, এটা বলার অপেক্ষা রাখে না। যখন বিরোধী দল থেকে যখন থাকবে তখন এই কথাগুলো কিন্তু রিপিট চলতেই থাকবে এগুলো। কিন্তু দেখতে হবে এখন বর্তমানে আমরা কি করছি। আপনি দেখুন প্রতিটা ক্ষেত্রে আমরা অ্যারেস্ট করছি, এবং এমন না যে কাউকে ছেড়ে দিচ্ছি, পুরো কিন্তু জেলে হাজতও কাটছে, এরকমও আছে অসংখ্য ইনস্ট্যান্স আপনি দেখতে পাবেন এর মধ্যে। যে আমাদের মুখ তেমুখ এইসব না, চেষ্টা করছি, এটা কিন্তু আপনাদের বলতে হবে। কাজে কে না চায় যে আইনের পথে চলো, সাজা পাক, মাইনে ওইখানে পুরোহিতের বিষয় একটা আছে, আবার ওই অ্যাডভোকেটের বিষয় আছে না? তো অ্যাডভোকেটরাও প্রপারলি সেটাকে প্লেস করা। আপনি যেটা বললেন থাকে, এই যে ঘটনা আপনি বলছেন যে সোমোটো একজন এসআই এর ইয়েতে হয়েছে, নো, দ্যাট ওয়াজ নট ফ্যাক্ট। আক্রান্ত পরিবারের মহিলারা তারা এফআইআর করেছেন, বেসড অন দ্যাট এফআইআর এরা অ্যারেস্ট হয়েছে। হ্যাঁ, হতে পারে না, আমি শেষ করছি, বেসড অন দ্যাট এফআইআর। এখন এই যে ঘটনা, বাড়ি পোড়ালো, সম্পত্তি পোড়ালো, এটা তো একটা রাইটিং এর যে সেকশন, নতুন সেকশন কি হয়েছে আমি জানি না এখনকার সংহিতাতে, এটা কি এইভাবেই থানাতে জামিন পেয়ে যায়? আইনের পথে চলে, এইভাবে আইন চলে? কাজী আপনি মন্ত্রীও নিশ্চয়ই আইন দপ্তরের এবং স্বরাষ্ট্র দপ্তর মন্ত্রীও, যদি আইনের পথে চলে, হ্যাঁ রাইট, আপনাকে আমরা সমর্থন করব, কিন্তু আইন তো আইনের পথে চলছে না। আপনার অফিসাররা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ঘটনাগুলি করতে দিচ্ছে, সর্বত্র দেখা যাচ্ছে। কাজী আমাদের আবেদন হলো যে আইনকে, হ্যাঁ ঠিকই আইনের মতো পুলিশকে তার কাজ করার যে স্বাধীনতা দেওয়া হবে কিনা। পুলিশ কাজ করতে পারছে না, কোথাও আটকে যাচ্ছে, এটা হলো মূল কথা। আপনাকে এই হাউসে আমি এতটুকু বলতে পারি, তোমার কিতাব বোধহয় আমার জানা নেই, অন্যান্য সরকার এই প্রথম ত্রিপুরাতে পুলিশকে পুরো ফ্রি হ্যান্ড দেওয়া, কোনো জায়গায় কোনো ইন্টারফারেন্স নেই। আগে যেটা আমরা দেখতাম, আপনাদেরকে আশ্বস্ত করছি পুলিশের কাজ করবে, আইনের কাজ করবে। Okay, fine, finish. No, sir. Now the business before the house is laying a copy annual reports of Tripura State Electricity Corporation Limited for the years 2020, 2021, 2021, 2022, 2022, 2023 on the table of the House. Now I request the Honorable Minister in charge of the Power and Sector Departments to lay a copy each of the above mentioned annual reports on the table of the House. Speaker, sir, I hereby give notice of my intention to lay on the table of the Tripura Legislative Assembly a copy of the annual report 2020, 21, 22 and 22, 23 in respect of the Tripura State Electricity Corporation Limited, bracket TSCCL, is required under Section Companies Act 2013.
Now the business before the house is laying a copy of the annual report of Tripura Handloom and Handicrafts Development Corporation Limited for the year 2021-22 on the table of the house. Now I request the Honorable Minister in charge of the Tribal Welfare etc. departments to lay a copy of the above mentioned annual report on the table of the house. Respected Speaker, sir, I do hereby to lay on the table of the Tripura Legislative Assembly the annual report of Tripura Handloom and Handicraft Development Corporation Limited for the year 2021-2022 on the table of the House. Honorable members are requested kindly to collect the copies of the annual reports from the notice office of the Tripura Legislative Assembly. মাননীয় সদস্য মহোদয় অবগত জন্য জানাচ্ছি যে রাজ্যের 5টি বিধানসভা নির্বাচনী কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন জনবসতি এলাকার বাসিন্দাদের তরফ থেকে 6টি পিটিশন ত্রিপুরা বিধানসভায় জমা দেওয়া হয়েছে। প্রথম 4টি পিটিশনে বিষয়বস্তু সম্পর্কে সুপারিশ করেছেন বামুটিয়া, প্রতাপগড়, যুবরাজনগর এবং বিলোনিয়া বিধানসভার নির্বাচনী কেন্দ্রের মাননীয় সদস্য সর্বশ্রী নয়ন সরকার মহোদয়, শ্রী রামদাস মহোদয়, শ্রী শৈলেন্দ্রচন্দ্র নাথ মহোদয় এবং দীপঙ্কর সেন মহোদয়গণ। বাকি দুটো পিটিশনের বিষয়বস্তু সম্পর্কে সুপারিশ করেছেন ঋষ্যমুখ বিধান মাননীয় সদস্য শ্রী অশোক চন্দ্র মিত্র মহোদয়। এখন করছি উল্লিখিত পিটিশনগুলি সম্পর্কে সভায় রিপোর্ট করার জন্য। Honorable Speaker, sir, as per provision of Rule 255 of Rules of Procedure and Conduct of Business in the Tripura Legislative Assembly, I have to report in the House that 6 numbers of petition signed by local inhabitants of various areas under 3 Bamutia, 13 Pratapgarh, 57 Jubarajnagar, 35 Bilonia and 37 Rishwamukh Assembly constituencies, and these are duly forwarded by Sri Nayan Sarkar, Honorable Member, Sri Ramu Das, Honorable Member, Sri Shoilendra Chandra Nath, Honorable Member, Sri Dipankar Sen, Honorable Member, and Sri Ashok Chandra Mitra, Honorable Member, relating to different kinds of construction work like roads with paver blocks, maintenance, carpeting, widening of them, and construction of bridge, etc. Thank you. মাননীয় সদস্যগণ, ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালনা ও নিয়মাবলী বিধির 257 নং ধারামূলে উল্লিখিত পিটিশনগুলি বিবেচনাক্রমে বিধিসম্মত পরবর্তী পদক্ষেপ নেওয়ার উদ্দেশ্যে ত্রিপুরা বিধানসভা পিটিশন কমিটির কাছে প্রেরণ করছি। Financial business discussion and voting on the demands for the excess grants for the financial year from 2022-23. সবার পরবর্তী কার্যসূচি হল 2022 এবং 2023 আর্থিক বছরগুলোর ডিমান্ডস ফর অ্যাক্সেস গ্রান্টসের অনুমোদন চাওয়া ও ভোট গ্রহণ। এখন আমি অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে উক্ত অর্থ বছরগুলির অ্যাক্সেস গ্রান্টসের অনুমোদন চাওয়ার কারণ উল্লেখ করে বক্তব্য রাখার অনুরোধ করছি। স্পিকার মহোদয়, ইন্ট্রোডিউস করেছি। আগে যেহেতু ইন্ট্রোডাকশন করেছে, যদি তাদের কিছু বলার থাকে নলে পাস করাবে। হ্যাঁ, গোপাল বলছিলেন কিছু বলবেন? 9 লাখ কিন্তু কমাবে। Mr. Speaker, sir, this is convention. Every year budget estimate হয়, বাজেটের শেষে সাপ্লিমেন্টারি গ্র্যান্ট একটা পাস হয়। তাহলে 2022 এবং 23 ফাইন্যান্সিয়াল ইয়ারে এস্টিমেট অফ বাজেট হয়েছে, কনসোলিডেটেড ফান্ড হয়েছে, এক্সপেন্ডিচার হয়েছে এবং বছরের শেষে আপনার সাপ্লিমেন্টারি গ্র্যান্ট নিয়েছেন। নাও আফটার 2 ইয়ার্স আপনি আবার আমাদের অ্যাক্সেস, আমাদের এক্সপেন্ডিচার জন্য এখানে এসে আমরা দিতে হবে আপনার মেজরিটি। কিন্তু আই শুড সে মিস্টার
finance minister, you are also well acquainted regarding finance. কিন্তু এটা ধরতে হবে যে দিস ইজ দ্য ফেলিউর অফ দ্য ফাইন্যান্স ডিপার্টমেন্ট। আপনাকে আমি বলছি না, ইউ আর টু টেক কেয়ার অফ ইট। আপনি ফাইন্যান্স ডিপার্টমেন্টটাকে আরেকটু বেশি লুক আফটার করতে হবে এবং এটাকে কাউন্সিলিং করতে হবে। আদারওয়াইজ 2 বছর আগে এক্সপেন্ডিচার হয়েছে, দাঁড়িয়ে এখানে বিল পাস করা হয়েছে সাপ্লিমেন্টারি গ্র্যান্ট, তারপরেও এখন বলছেন যে আমাদের টাকা মঞ্জুর করতে হবে। হ্যাঁ, টাকা এক্সপেন্স হয়েছে ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য স্টেট, আমরা কেন না করব? কিন্তু ইউ হ্যাভ টু অ্যাডমিট ইউ আর এ গুড জেন্টেলম্যান। আমাদের মুখ্যমন্ত্রী জেন্টেলম্যান, সবাই বলে, কিন্তু আমাকে অনেক সময় বলতে দেওয়া হয় না, ওনার উপর কিছু প্রেশার আছে আমি জানি, মাননীয় অধ্যক্ষের উপর। কিন্তু আমি বলি যে আজকে যে আপনার টাকাটা চাইছে, এই সুবিধাটা তো আপনি 2022-23 আপনি যদি অর্থমন্ত্রী থেকে থাকেন তো এই প্রিভিলেজটা আপনার ছিল। ওয়াই ইট ডিড নট মেনশন অ্যাট দ্যাট টাইম? ওয়াই নাও এক্সট্রা মানি ইউ আর ক্লেমিং টু পাস ইন দ্য অ্যাসেম্বলি? ইট ইজ দ্য ফেলিউর অফ ইউর ফাইন্যান্স ডিপার্টমেন্ট। আমি আপনাকে আহত করতে চাই না, ইট ইজ নট দ্য সিস্টেম, ইট শুড নট বি রিপিটেড। থ্যাংক ইউ স্যার। স্পিকার মহোদয়, আমাদের মাননীয় বরিষ্ঠ সদস্য শ্রী গোপালচন্দ্র রায় মহাশয় যে এই এক্সেস যে এখানে এক্সপেন্ডিচার ডিমান্ড যে কথার উপর উনি বলেছেন, সাধারণত কী হয়, সাধারণত রিভাইজ এস্টিমেটসের বাইরে যদি কোনো খরচ হয়ে থাকে তা এক্সেস এক্সপেন্ডিচার হিসাবে পরিগণিত হয় এবং তা রেগুলারাইজ করার জন্য অ্যাসেম্বলিতে আসতে হয়। বিগত বছরগুলিতে এক্সেস এক্সপেন্ডিচার হয়েছিল এবং তা রেগুলারাইজ করার জন্য অ্যাসেম্বলিতে আনা হয়েছিল। যদিও 2021-22 অর্থ বছরে কোনো এক্সেস এক্সপেন্ডিচার হয়নি, তা অটোমেটিক্যালি রেগুলারাইজের প্রয়োজনীয়তা আসেনি। এখানে দাঁড়িয়ে তো এক্সেস এক্সপেন্ডিচার 2022-23 অর্থ বছরে ঠিকই বলেছেন, কিন্তু এক্ষেত্রে প্রিন্সিপাল এজি ত্রিপুরা চিঠি নং FA/1-1-1/2023/3540 তারিখে 13/8/2024 অনুসারে পিডব্লিউ RNB-কে 2022-2023 অর্থ বছরে বাজেট প্রভিশনের বাইরে কোনো অতিরিক্ত ফান্ড রিলিজ করা হয়নি। এই বর্ধিত ব্যয় হয়েছে যেহেতু রোড ডেভেলপমেন্ট চেইজ এর প্রভিশনে যে রিসিপ্ট হেডে রাখা হয়েছিল তা রেভিনিউ হেড অফ অ্যাকাউন্টে ছিল। রোড ডেভেলপমেন্ট ওয়ার্কস নেওয়া হয় রোড ডেভেলপমেন্ট চেইজের ফান্ড থেকে। উক্ত বছর সব রোড ডেভেলপমেন্ট ওয়ার্কস মূলধনী ব্যয় হিসাবে নেওয়া হয়। যেহেতু সম্পূর্ণ খরচ মূলধনী ব্যয় হিসাবে নেওয়া হয়েছে। স্যার, পয়েন্ট অফ অর্ডার। আমি কি বলেছি, মাননীয় মন্ত্রী ফাইন্যান্স মিনিস্টার, আপনার মনিটরিংটা আর ভিজিলেন্সটা আরও বেশি হওয়া উচিত। কারণ আপনার ডিপার্টমেন্ট, এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না, সাপ্লিমেন্টারি গ্র্যান্ট আপনার বছর শেষে নিয়েছেন, ফেব্রুয়ারি বা মার্চে যেটা হয়, তখন আপনি কিন্তু আপনার আমি কথা কিন্তু শেষ করতে চেঞ্জ হয়ে আপনাকে বলার জন্য কোনো এক্সেস এক্সপেন্ডিচার হয়েছে যেটা রোড ডেভেলপমেন্ট ওয়ার্কস হিসাবে নেওয়া হয়েছে। সেক্ষেত্রে বুক ট্রান্সফারের মাধ্যমে তা রেভিনিউ হেডে ক্যাপিটালের নেওয়ার কথা ছিল। পিডব্লিউডি ডিপার্টমেন্ট সময় মতো
সাবমিট না করার কারণে কমায়নি। আমি বলতে বাজেটে ছিল পরে নিয়েছে, ঠিক তা নয়। আমি জাস্ট বলতে This is the fault of the either PW or you capital expenditure দেখা হয়। স্যার মানে তোমার বক্তব্য শেষ তো? মাননীয় অধ্যক্ষ, ক্যাপিটাল এক্সপেন্ডিচার আপনার হচ্ছে কিনা আমি জানি না। ঠিক আছে, Either your PW department, বলে চল। finance department, or to calculate capital expenditure at the ওকে, মাননীয় অর্থমন্ত্রী আনিত এই প্রস্তাবের হা বলবেন, যারা এই প্রস্তাব বিবেচনা তারা না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, তাহলে সর্বসম্মতিক্রমে এই প্রস্তাবটি ডিমান্ড উক্ত সভা কর্তৃক সর্বসম্মতিভাবে গ্রহণ করা হলো। সভার কার্যসূচি ত্রিপুরা অ্যাপ্রোপ্রিয়েশন বিল নাম্বার 6 অফ 2000 বিলটি স্থাপন করার জন্য সবার অনুমতি চেয়ে প্রস্তাব। The Tripura Bill number 6 of 2000 ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাব ত্রিপুরা অ্যাপ্রোপ্রিয়েশন বিল 2024, ত্রিপুরা বিল নাম্বার 6 অফ 2024 এই সভায় উত্থাপন করার অনুমতি দেওয়া হোক। যারা এই প্রস্তাবের পক্ষে না বলবেন, যারা প্রস্তাব বিপক্ষে তারা না বলবেন। যেহেতু না বলার এই বিলটি সর্বসম্মতিক্রমে উত্থাপিত হলো। সভায় উত্থাপিত বিলটির প্রতিলিপি মাননীয় সদস্যগণের মধ্যে বন্টন করার ব্যবস্থা করতে আমি বিধানসভা সচিব মহোদয়কে অনুরোধ করছি। সভার পরবর্তী কার্যসূচি হল ত্রিপুরা অ্যাপ্রোপ্রিয়েশন বিল 2024, দি বিল নাম্বার 6 অফ 2024 এই সভায় বিবেচনার জন্য প্রস্তাব করতে আমি অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি। Speaker sir, please be passed. এখন অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি বলে দিচ্ছি। প্রস্তাবটি হল ত্রিপুরা অ্যাপ্রোপ্রিয়েশন বিল 2024, ত্রিপুরা বিল নাম্বার 6 অফ 2024 বিবেচনা করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি না বলার যেহেতু কেউ নেই, অতএব সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি সভা কর্তৃক গৃহীত হইল। আমি বিলের ধারাগুলো ভোটে দিচ্ছি। বিলের অন্তর্গত 1 নং হইতে 3 নং পর্যন্ত ধারাগুলো বিলের অংশরূপে গণ্য করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা প্রস্তাবের বিপক্ষে তারা না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, উক্ত বিলের ধারাগুলি বিলের অংশরূপে সর্বসম্মতি কর্তৃক সভা কর্তৃক গৃহীত হইল। এখন এই বিলের অন্তর্গত অনুসূচিত শিডিউল ভোটে দিচ্ছি। বিলের অন্তর্গত অনুসূচিত শিডিউলে বিলের অংশরূপে গণ্য করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা প্রস্তাব বিপক্ষে আছেন তারা না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব বিলের অনুসূচিতে এই বিলের অংশরূপে সর্বসম্মতি কর্তৃক গৃহীত হইল। এখন বিলের শিরোনামটি বিলের একটি অংশরূপে গণ্য করার জন্য ভোটে দিচ্ছি। বিলের শিরোনামটি বিলের একটি অংশরূপে গণ্য করা হোক। যারা প্রস্তাবের পক্ষে তারা হা বলবেন, যারা প্রস্তাবের বিপক্ষে তারা না বলবেন। আমি মনে করি না বলার যেহেতু কেউ নেই, তো এই বিলের শিরোনামটি উক্ত বিলের অংশরূপে সর্বসম্মতি কর্তৃক গৃহীত হইল। সবার পরবর্তী কার্যক্রম ছিল ত্রিপুরা অ্যাপ্রোপ্রিয়েশন বিল 2024, ত্রিপুরা বিল নাম্বার 6 অফ 2024 পাস করার জন্য প্রস্তাব উত্থাপন। আমি অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য এখন সবার কার্যসূচি হল ত্রিপুরা হাউসিং বোর্ড সেকেন্ড অ্যামেন্ডমেন্ট বিল 2024, দি ত্রিপুরা বিল নাম্বার 5 অফ 2024 এই সভায় বিবেচনার জন্য প্রস্তাব করতে আমি পূর্ত দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, দ্যাট দ্য ত্রিপুরা হাউজিং বোর্ড Second Amendment Bill 2024, Tripura Bill number 5 of 2024 be taken into consideration and that the bill be passed. ঠিক আছে, এখন পূর্ণতরে ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হল ত্রিপুরা হাউসিং বোর্ড সেকেন্ড অ্যামেন্ডমেন্ট বিল 2024, ত্রিপুরা বিল নাম্বার 5 of 2024 বিবেচনা করা হোক। যারা প্রস্তাবের পক্ষে তারা হা বলবেন, যারা বিপক্ষে তারা না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব প্রস্তাবটি সর্বসম্মতি কর্তৃক সভা কর্তৃক গৃহীত হইল। আমি বিলের ধারাগুলো ভোটে দিচ্ছি। বিলের অন্তর্গত 1 নং এবং 2 নং ধারাগুলি বিলের অংশরূপে গণ্য করা হোক।
যারা পক্ষে আছেন তারা হা বলবেন, যারা বিপক্ষে আছেন তারা না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব বিলের উক্ত ধারাগুলি বিলের অংশরূপে সর্বসম্মতি কর্তৃক গৃহীত হইল। এখন বিলের শিরোনামটি বিলের একটা অংশরূপে গণ্য করার জন্য ভরে দিচ্ছি। বিলের শিরোনামটি বিলের একটা অংশরূপে গণ্য করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা বিপক্ষে আছেন তারা না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব বিলের শিরোনামটি উক্ত বিলের অংশরূপে সর্বসম্মতি কর্তৃক গৃহীত হইল। এই সবার কর্মসূচি এখন সভা কর্মসূচি হল ত্রিপুরা হাউসিং বোর্ড সেকেন্ড অ্যামেন্ডমেন্ট বিল 2024, বিল নাম্বার 5 of 2024 পাস করার জন্য প্রস্তাব উত্থাপন। আমি দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি প্রস্তাব উত্থাপন করার জন্য। বিল বি পাসড প্লিজ। এখন আমি পূর্ত দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে উত্থাপিত প্রস্তাবটি পড়ে দিচ্ছি। যে প্রস্তাবটি হল ত্রিপুরা হাউসিং বোর্ড সেকেন্ড অ্যামেন্ডমেন্ট বিল 2024, ত্রিপুরা বিল নাম্বার 5 of 2024 পাস করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছে তারা হা বলবেন, যারা প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলবেন। আমি মনে করি না বলার যেহেতু কেউ নেই, অতএব আলোচ্য বিলটি সভা কর্তৃক সর্বসম্মতিভাবে গৃহীত হলো। মাননীয় সদস্য সভা কাজ হল ত্রিপুরা স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স 8th Amendment Bill 2024, ত্রিপুরা বিল নাম্বার 7 of 2024 এর সভায় বিবেচনা করার জন্য প্রস্তাব করতে আমি অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি। Mr. Speaker, sir, the Tripura State Goods and Services Tax, 8th Amendment Bill 2024, the Tripura Bill number 7 of 2024 be considered at this time. এখন অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয় কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হল ত্রিপুরা স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স 8th Amendment Bill 2024, ত্রিপুরা বিল অফ 7 of 2024 বিবেচনা করা হোক। যারা প্রস্তাবের পক্ষে তারা হা বলবেন, যারা বিপক্ষে তারা না বলবেন। আমি মনে করি না বলার কেউ নেই, অর্থাৎ প্রস্তাবটি সর্বসম্মতি কর্তৃক এই সভা কর্তৃক গৃহীত হইল। আমি বিলের ধারাগুলো ভোটে দিচ্ছি। বিল পাশ হয়ে যাবার বলে নি স্পিকার স্যার, পাশ হয়ে গেছে কত বক্তব্য না, বিলটা অ্যাকসেপ্ট হয়েছে, পাস হয়। আপনি স্যার আপনার রতনবাবুর সঙ্গে মাঝে মাঝে কথা বলবেন। আমি বলছি স্যার, এই যে ত্রিপুরা স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স এখন যেটা এনেছে মাননীয় মন্ত্রী ফর কনসিডারেশন, এখানে বলবো যে এখানে অনেকগুলি সেকশন, অলমোস্ট অল দ্য সেকশন এখানে অ্যামেন্ডমেন্ট হচ্ছে। আমি আপনাকে বলছি স্যার, যেটা এখানে টেকনিক্যালি অ্যাকর্ডিং টু the clause 1 of the article 207 of Constitution of India, যেহেতু এটা মানি বিল, এটা গভর্নরের এটা required to be the bill in the required to the consent of the governor. এটা নেওয়া হয়েছে কিনা এখানে পরিষ্কার বলা হয়, বলেছে নিতে হবে, কিন্তু নেওয়া হয়েছে বলেই এখানে পেশ করতে হবে। অ্যাকর্ডিং টু ক্লজ 1 of Article 207, the Constitution of India will be required for introduction of this bill in the Tripura Legislative Assembly. তবে স্যার এখানে একটা প্রশ্ন থাকে যে বিলটা কনকারেন্স নেওয়া হয়েছে কিনা। উনি যদি বলে কনকারেন্স নিয়েছেন, দেন আই ক্যান প্রসিড ফর দ্য অ্যানাদার থিং। বলুন, কনকারেন্স নেওয়া হয়েছে? বলবো না, এমনি বললে ইয়েস নেওয়া হয়েছে। থ্যাংক ইউ। দেন বাট হিয়ার ইউ অট টু মেনশন, আপনি বলেছেন যে কনকারেন্স নিতে হবে, বাট কনকারেন্স নেওয়া হয়েছে আর নিতে হবে, দিস ইজ নট দ্য সেম ওয়ার্ড। স্টেটের লাভ তো নেই, না না, এখানে আইদার আপনার রিপ্লেসমেন্ট বাই দ্য ফাইন্যান্স ডিপার্টমেন্ট ইজ সামথিং রং। এখানে উচিত ছিল অ্যাজ পার ক্লজ 1 of the Article 207 of Indian Constitution, the permission was already been taken as a money bill. মানি বিল আপনি এখানে প্লেস করতে গেলে কনসেন্ট নিতে হবে। আচ্ছা, সেকেন্ড থিং স্যার, এখানে যে বিলটার যে অনেকগুলি ধারা, আমি বলতে গেলে 1 ঘন্টা লাগে, বলবো এটা
এটা যেখানে অনেকগুলি ধারা অ্যামেন্ডমেন্ট করছে এবং এটার মধ্যে মেইনলি সেকশন 74 এটা ইন্ট্রোডিউস করা হচ্ছে। এখানে সেকশন 73, 74 এগুলি উঠিয়ে দিয়ে 74টা এখানে করছে, ভালোই করছে। এখানে কিন্তু করতে গিয়ে এখানে লিখেছে প্রোভাইডেড দ্যাট নো নোটিশ শ্যাল বি ইস্যুড ইফ দ্য ট্যাক্স, আমি পেজ নাম্বার 7 করছি মাননীয় মন্ত্রী, tax which has not been paid or short period or erroneously referred or where input tax credit has been wrongly availed or utilized in a financial year is less than 1,000 rupees. আমি আপনাকে বলছি ট্যাক্স যদি 1 টাকাও হয়, পেনাল্টি যদি 1 টাকা হয়, ইট ইজ দ্য পাবলিক মানি। এটা রিকভারি করার জন্য 1,000 লেস হলে আপনি কেন নোটিশ ইস্যু করবেন না? আমি আপনার নলেজ আনছি কেন। এই যে আপনার ফাইন্যান্সিয়াল 22, 24, 25-এ আপনি লিখেছেন 1,000 টাকার নিচে যদি ট্যাক্স পেনাল্টি বা ইন্টারেস্ট হয় তার জন্য নোটিশ দেওয়া হবে না। এটা কিন্তু ঠিক না, পাবলিক মানি। এইটা আপনি একটু দেখবেন। এটা আই থিঙ্ক ইট শুড বি ডিসকাসড ইন ল্যান্ড এবং ডিসকাস করে এটা নোটিশ দিতে হবে। 1 টাকা পাওনা থাকলেও, পেনাল্টি থাকলেও, 10 টাকা থাকলেও আপনাকে নোটিশ দিতে হবে। সেকেন্ড, আপনি এই পৃষ্ঠায় 7 পেজে আপনি 5 নম্বর 1 সাবসেকশন 1 of 5 74A 5-এর 1 রোমান 1-এ আছে, for any reason other than the reason of fraud and any willful mismanagement or suppression of facts to evade tax shall be equivalent to 10% of tax due from the such person or 10,000 rupees, whichever is higher. যার 10,000 আপনি বলেছেন, জিএসটিতে অনেক সময় 2-3 কোটি 4 কোটি টাকা হয়ে যায়। ওটা 4 কোটি টাকার 10% 40 লাখ, তো এখানে 10% হায়ার হবে 40 লাখ। তাইলে স্যার আপনি যদি যেই টাকাটা আপনি কালেক্ট করবেন বিজনেসম্যানদের থেকে, সেই টাকাটা কিন্তু আমাদের কনজিউমার থেকে নিয়ে যাবে বিভিন্নভাবে। সুতরাং এই জায়গাটা একটু আমাদের দেখতে হবে। অ্যানাদার থিং, আপনি পেজ নাম্বার 11-এ দেখুন, 22A অ্যামেন্ডমেন্ট করছেন, 22A1। এখানে notwithstanding anything containing in this act where the person who is engaged in the manufacture of goods in respect of which any special produce procedure relating to registration of machine has been notified under section 148 of GST Act, present Act. In contravention of the said special procedure, he shall, in addition to any penalty that is paid or is payable to him under chapter Roman 15 or any other provision of this chapter, be liable to pay a penalty equal to an amount of 1 lakh rupees for every machine not so registered. তাইলে মাননীয় ফাইন্যান্স মিনিস্টার মহোদয়, তাইলে আমি পার্টিকুলার মেশিন যদি 10টা না করি 10 লাখ টাকা আমাকে পেনাল্টি দিতে হবে। এটার মধ্যে একটা মিনিমাম
অ্যান্ড ম্যাক্সিমাম রাখতে হবে। আমরা যদি আনফর্চুনেটলি, আপনাকে জিজ্ঞেস করে আমি বলবো, আর ইউ এক্সপার্ট ইন দিস লাইন, আপনি বলুন, হোয়াই ইউ আর ডিস্টার্বিং? নো নো, দিস ইজ নট দ্য রাইট। আমি আপনাকে যেটা বলছি, মাননীয় ফাইন্যান্স মিনিস্টার মহোদয়, এখানে আমার মনে হয় যে আপনি লটা করবেন কার জন্য? ফর দ্য পিপুল, ইন্টারেস্ট অফ দ্য পিপুল। আমি এখানে বলবো যে 1 লাখ রুপিস করেছেন, ঠিক আছে, এটাকে কমানো যায় কিনা, ঠিক আছে, বা একটা মিনিমাম আর ম্যাক্সিমাম এখানে থাকা উচিত। আপনি যে একটা ঠিক আছে, করেছেন, কই না, ঠিক আছে, আচ্ছা বলবেন, আমি শেষ করি। না না, বলো, হয়েছে। অ্যামেন্ডমেন্ট সেকশনে যাচ্ছি না, অনেক টাইম লেগে যাবে। ব্যাপারটা হলো আপনার যে অবজেক্টিভ আছে এখানে আপনাকে করতেই হবে সেন্ট্রাল, আর রেট্রোস্পেক্টিভ হবে না, প্রসপেক্টিভ হবে। আপনি তো বুঝছেন, যেদিন আপনি গ্যাজেটে দেবেন ওই দিন থেকে যাতে হয়। রেট্রোস্পেক্টিভ এখানে সেপ্টেম্বর আছে, এটা হবে না। আমি এই জন্য বলবো, ঠিক আছে, এটাকে সিলেক্ট কমিটিতে পাঠিয়ে দিন, পাঠিয়ে দিয়ে আমরা ঠিকঠাক করে, আমাকে যদি ডাকেন উইদাউট এনি ডিমান্ডেশন, আই উইল বি অ্যাটেন্ড। ঠিক আছে, ওকে ওকে ওকে, প্রাঞ্জিত এক সেকেন্ড। গোপাল বাবু, আপনাকে দেখে আমার মেঘনাথ বোধ কাব্যের একটি ছোট্ট লাইন মনে পড়ে যাচ্ছে, একে একে নিবিছে মোর সকল দেউটি। দেখেন কেউ নাই আপনার পাশে। মেঘনাথ বোধ কাব্যে একে একে নিবিছে মোর সকল দেউটি, আর একটু বললে সবাই গেল কইলে। মাননীয় অর্থমন্ত্রী মহোদয়। আমি মাননীয় স্পিকার মহোদয়, মাননীয় সদস্য গোপাল রায় মহোদয় নিশ্চয়ই এই সাবজেক্টে খুবই উনি অভিজ্ঞমান, এটা আমি নিজে ব্যক্তিগতভাবে জানি। কিন্তু প্রশ্ন হচ্ছে আমার, এই যে 39 অ্যামেন্ডমেন্টস আনা হয়েছে জিএসটিতে, জিএসটি কাউন্সিলটা মিটিং হয়, এখন সেখানে সমস্ত রাজ্যের, ঠিক আছে, মানে আপনার ফাইন্যান্স মিনিস্টার তো বটেই, অনেক সময় মুখ্যমন্ত্রীও সেখানে উপস্থিত থাকে। ওকে। এবং সেখানে জিএসটির বিভিন্ন আলোচনা চলে, এবং ভারতবর্ষের কয়েকটা স্টেট, বিশেষত আমিও ছিলাম সেই এটার মধ্যে, বিশেষ করে যেমন কেরল, কর্ণাটকা, তামিলনাড়ু, ওয়েস্ট বেঙ্গল, এইরকম কয়েকটা স্টেটে তারা কিছু জিএসটির মধ্যে অংশগ্রহণ করে। আলটিমেট টোটাল ইন প্রেজেন্স অফ অনারেবল ফাইন্যান্স মিনিস্টার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নেতৃত্বে সেখানে টোটাল মিনিস্টার এসব জিএসটি নিয়ে আলোচনা হয়। যে যে স্টেটের বক্তব্য থাকে, স্বভাবত আমরা যে সমস্ত স্টেটগুলো জিএসটির মাধ্যমে আমাদের বেনিফিট আছে রাজ্যের, যেমন সেখানে বলা, যেখানে যাই সিদ্ধান্ত সেটা সর্বসম্মত হয়ে, সেই মোতাবেক এইসব এই যে এখানকার জিএসটি অ্যামেন্ডমেন্টগুলো বিলটা পাস করেছে, এখন আমাদেরও নিয়ম মোতাবেক আমাদের এটা অ্যাসেম্বলি থেকে আমাদের পাস করতে হয়। তো আমাদের মাননীয় সদস্য যেটা বলছেন, আমরা জিএসটি কাউন্সিল এই সমস্ত ডিক্লারেশন সমস্ত অনুমোদন করা হয়ে গেছে, এখন আমাদের শুধু সম্মতির ক্ষেত্রে। আর সর্বত 39-এর মধ্যে প্রত্যেকটাতে আমি সেপারেট করে আমরা যেটা বের করেছি, সেখানে রাজ্যের মানুষের কোথাও অসুবিধা হবে না, লাভ হচ্ছে। যেমন সাপোজ আমি কয়েকটা সম্পর্কে আমি বলি, লম্বা লাগবে বললে। যেমন ধরুন, এই যে সংস্কৃত ট্যাক্স ক্রেডিট ব্যবস্থাপনা যে হয়ে গেছে, যে সংশোধনগুলো ইনপুট সার্ভিস ডিস্ট্রিবিউটার এর রিভার্স চার্জ পদ্ধতি প্রশ্ন করেছে। কেমন? যেমন এক্সিস্টিং পজিশনে কী আছে আমাদের, কারণ আমি বলছি, আমি এটা তো আমাদের রাজ্যে লাভ হচ্ছে কিনা সেটা হচ্ছে বলা। আর আপনি যেটা বলেছেন যেটা ঠিক, এরকম কী ছিল, এই যে রিভার্স চার্জ ভিত্তিতে সরবরাহের ক্ষেত্রে ইনপুট ট্যাক্স ক্রেডিট অন্তর্ভুক্তি কোনো বিধান ছিল না বর্তমানে। এখন কি রাখা হয়েছে, রিভার্স চার্জ ভিত্তিতে সরবরাহের ক্ষেত্রে ইনপুট ট্যাক্স ক্রেডিট অন্তর্ভুক্তির কোনো বিধান আছে এখানে। তো এরকমভাবে যেমন ধরেন সেকেন্ড রিট, মানে যে ইএনএ এক্সট্রা ন্যাচারাল অ্যালকোহল ছাড়ের তালিকা অন্তর্ভুক্ত নয়, এবারে বলছি তালিকা ছাড়া অন্তর্ভুক্ত। তো এগুলো একটু যে আমি আপনার রেফারেন্সের বলছি, এইভাবেই সমস্ত পয়েন্ট একটা পয়েন্টগুলো নিয়ে আলোচনা হয়ে কিছু, এতে দেখা যাচ্ছে যে এখানে ক্ষেত্রে তো সেখানে অনেক সুবিধা, আমাদের ট্যাক্স কম হচ্ছে না। এবং এক্ষেত্রে আপনার সাজেশন ঠিক আছে, কিন্তু কোথাও আমরা এখানে জিএসটির নিয়ম বহির্ভূত কোনো আমরা আলোচনা এখানের জন্য আমরা এখানে বিল আনিনি, এবং এটা স্বাভাবিকভাবে করতে হবে, এবং এতে আমাদের সার্বিক রাজ্যেরও লাভ আছে।
না ঠিক আছে, আর না গোপাল আর না প্লিজ। বাড়িতে মাল যায় না না প্লিজ ওকে ওকে না না আপনি অ্যাডভোকেট বলে আপনি এটা না না ইটস নট এ কোর্ট প্লিজ আর না 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 আমি বিলের ধারাগুলো ভোটে দিচ্ছি। বিলের অন্তর্গত 1 নং থেকে 40 নং ধারাগুলি বিলের অংশরূপে গণ্য করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন হা বলবেন, যারা প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। পরে বুঝতে নেব। আমি মনে করি যারা হা বলেছেন তারাই সংখ্যাগরিষ্ঠ। অতএব বিলের ধারাগুলি সর্বসম্মতিক্রমে সভা কর্তৃক গৃহীত হলো। এখন বিলের শিরোনামটি বিলের একটা অংশরূপে গণ্য করার জন্য ভোটে দিচ্ছি। বিলের শিরোনামটি বিলের একটা অংশরূপে গণ্য করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। আমি মনে করি না বলার কেউ নেই। অতএব বিলের শিরোনামটি উক্ত বিলের অংশ সভা কর্তৃক সর্বসম্মতিভাবে গৃহীত হইল। সবার কার্যসূচি হলো দি ত্রিপুরা স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স 18th Amendment Bill 2024, the Bill Tripura Bill number 7 of 2024 পাস করার জন্য প্রস্তাব উত্থাপন। আমি অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি প্রস্তাব উত্থাপন করার জন্য। So bill number 7 be passed. যারা প্রস্তাবের পক্ষে আছে তারা হা বলবেন, যারা বিপক্ষে আছে না বলবেন। অতএব না বলার যেহেতু কেউ নেই, অতএব বিলটি সর্বসম্মতিক্রমে সভা কর্তৃক গৃহীত হলো। গভর্নমেন্ট রেজুলেশন, এই সভার পরবর্তী কার্যসূচি হলো গভর্নমেন্ট রেজুলেশনটি গত 4 সেপ্টেম্বর 2024 তারিখে বন, বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ ইত্যাদি দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী এই সভা উত্থাপন করেছিলেন। উত্থাপিত রেজুলেশনের বিষয়বস্তু হলো whereas the Parliament had enacted the Water Preservation Control of Pollution Amendment Act 2024 number 5 of 2024 notified on 15/2/2024, and whereas the Amendment Act shall apply in the first instance to the whole of the states of Himachal Pradesh and Rajasthan and Union Territories, and it shall apply to such other states which will adopt this act by passing a resolution in their legislative assemblies and legislative councils, if any, under clause number 1 of Article 252 of the Constitution, read with the clause number 2 thereof, with effect from the date of such adoption. বিষয় কবে আমার কইলেন না কেন? আপনি বলবেন, সেটা বলছেন আপনি। আমার কথা আয় পড়ছেন, বলুন। সেদিন পাঠ করেছিলেন তো উনি? No, I'm only to request to be passed. That's it. হ্যাঁ বলে দেন। Yeah, I just say that. Honorable Speaker said, the Water Prevention and Control of Pollution Amendment Act 2024, 5 of 2024, as passed by the Parliament, should be adopted in the state of Tripura as requested by the Government of India, Ministry of Environment, Forest and Climate Change, and the resolution be passed. গোপাল এটার এক্সপার্ট, সরি গোপাল বাবু কোন বলেন। স্যার এইখানে তো রাজা উলঙ্গ রাজা রাজত্বে পড়ছি। আপনি বলছেন যে এখানে ওয়াটার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2024 আমরা পাশ করে দেব, অভিনন্দন জানাবো, সেন্ট্রাল গভর্নমেন্ট করেছে। এই অ্যাক্টেই দেখলাম। ব্যাপারটা হলো স্যার পাশ করতে আপত্তি নেই। এনভায়রনমেন্ট অ্যান্ড পলিউশন, আমরা পলিউশন মুক্ত হোক, যদিও হয়নি। ত্রিপুরা আগরতলাতে গাড়ি বাড়ছে পলিউশনের জন্য। আপনারা ব্যাটারি বেসড কোনো নেই, পেট্রোল ডিজেলের গাড়িতে ধোঁয়া আসছে, গাড়ি বাড়ছে, ট্রাফিক বাড়ছে। তাহলে আমি আপনাকে কি বলছি স্যার, আদতে যে মেইনলি এই যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2024 এটা আমাদের দেওয়া হয়েছে স্যার। whether we got the privilege to gone through this act, এটা আমরা দেখতে পেরেছি। তো এটা আমরা পাস করবো কি করে? দেখিনি। Should I? whether you have supplied me. No. Honorable member, you are very senior member. Please see, এই বিলের মধ্যে আপনার সন্দেহ আর কিছু নেই। দি মেইন বিষয়টা অ্যামেন্ডমেন্ট কেন আনা হলো। আই হ্যাভ গন থ্রু পার্ট অফ দি বিল যেখানে এটা অ্যামেন্ডমেন্ট হয়েছে।
হোয়াট ওয়াজ হ্যাপনিং যে আগে ইন্ডাস্ট্রিজগুলোকে ইনভেস্টমেন্ট করতে গেলে দেয়ার ওয়ার সার্টিন ক্রিমিনালাইজেশন উল্লেখ ছিল। এইগুলো দেখে অনেক ইনভেস্টর তার ইনভেস্টমেন্ট করতে চাইতো না, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই ডিক্রিমিনালাইজেশনের কিছু কিছু পয়েন্ট এখানে এনেছে। দ্যাটস ইট। অ্যান্ড এটা হিমাচল প্রদেশ, তারপর রাজস্থান, আসাম, বিহার এরা অ্যাডপ্ট করে ফেলেছে। সেন্ট্রাল গভর্নমেন্ট only requested government of Tripura to adopt this resolution. That's it. আগে 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 বলেছে তো। হ্যাঁ, এখন আমি বন বিজ্ঞান প্রযুক্তি পরিবেশ ইত্যাদি দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়ের রেজলিউশনটি আমি ভোটে দিচ্ছি। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা প্রস্তাবের বিপক্ষে তারা না বলবেন। আমি যেহেতু মনে করি না বলার কেউ নেই, অতএব রেজলিউশনটি সভা কর্তৃক সর্বসম্মতিভাবে গৃহীত হইল। প্রাইভেট মেম্বার রেজলিউশন, সবার পরবর্তী কার্যসূচি প্রাইভেট মেম্বার রেজলিউশন দিয়া দিব না। কিসের স্টেটমেন্ট? প্রাইভেট মেম্বার প্রথম রেজলিউশনটি এনেছেন মাননীয় সদস্য শ্রী সুবোধ দেববর্মা মহোদয়। আমি এখন মাননীয় সদস্য শ্রী সুবোধ দেববর্মা মহোদয় অনুরোধ করছি ওনার রেজলিউশনটি সভা উত্থাপন করে আলোচনা শুরু করার জন্য। হ্যাঁ, অনারেবল স্পিকার স্যার। এক সেকেন্ড সুবোধ, এক সেকেন্ড। হ্যাঁ, এর মধ্যে শেষ করেন। 1.5 ঘন্টা লাগবে এত বললে ডাইরেক্ট মিনিস্টারও বলতে হবে। বলেন। Honorable Speaker, sir, I rise today to move a resolution for seeking the establishment of a central university at Cumulum, the headquarters of TTADC, for the educational upliftment of indigenous communities in TTADC area, in the arena of higher education for the indigenous people living in ADC areas in particular and people of our state in general. There is not a single such university established in Tiprasa areas in Tripura till date. There is a need to establish a central university at Cumulum dedicated to addressing the academic needs and research aspiration of our Tiprasa population. Establishing a university will have numerous advantages, including number 1, increase access to higher education. A new university can provide more opportunities for students to pursue higher education, especially in underserved areas. Number 2, economic growth. Universities can attract business, talent, and investment, stimulating local economics. Number 3, cultural enrichment. Universities can promote cultural understanding, diversity, and exchange. Number 4, research and innovation. Universities can drive research, innovation, and entrepreneurship, leading to new technologies and solutions. Number 5, community development. Universities can engage with local communities
addressing social issues and promoting development. Number 6, knowledge creation. University can generate new knowledge, advancing various needs and driving growth. Number 7, skilled workforce. University can produce skilled graduate, meeting industry needs and driving growth. Number 8, global connection. University can establish international partnership, enhancing global understanding and collaboration. Number 9, social mobility. University can empower individual, fostering social mobility and equality. Number 10, regional development. University can contribute to regional development, addressing unique challenges and opportunities. In the context of the proposed central university at Komolum, TTDC headquarters, it can especially address the educational needs of the indigenous people of Tripura and preserve and promote Tripura's culture, tradition and knowledge. Foster research on Tripura's issues and concern, empower Tripura's youths and communities, contribute to the growth and development of Tripura. This institution will provide access to quality education, bridging the gap in educational opportunities for Tripura's students. Number 2, foster research-oriented programs that celebrate and preserve the rich cultural heritage, customary practices, and traditions of our Tripura's communities. Number 3, create a hub for interdisciplinary studies, promoting a deeper understanding of Tripura's issues and concerns. Number 4, attract scholars and researchers from across the country, enriching our academic landscape. Number 5, this institution will delve into the socio-economic aspect that shape their lives, ensuring a holistic approach to development, contribute to the policy making informed by rigorous research and data-driven insight, empower Tripura's youth, equipping that with knowledge, skill and confidence to lead and contribute to our state growth. I want to speak something in Kobrok also. Ang sanamu jenggo sini TTDC Tabuk Sakjora till date কোনো ইউনিভার্সিটি খুলক জায়গা Sehingga ang sana yo যেহেতু সরকার চলি জঙ্গ বরং গোনাং নরেন্দ্র মোদী नि नेतृत्व केंद्र सरकार चलिव सिनार बरम गोनां चिफ मिनिस्टार नेतृत्व चलिव बेलाय त्रिपुरा सारावनो खायरकनाय हामजाकनाय श्रेष्ठ त्रिपुरा सामना थांगांके एडिशनल किबि कुनदिनो श्रेष्ठ त्रिपुरा हिमाया बनबागे for the upliftment, for the betterment of the indigenous students of Tripura, this central university must be established in TTDC headquarters Komolum. Belai nangko guabo, omono tuyo central university nung tuyo, kabar mo student no demand khele chonglai, kono man niya tak phak jora.
आरो सेन्ट्रेल इउनिभार्सिटि हांखे गोबां बर' आरो बेनिफिट नाय ताम बेनिफिट नाय केबो बर' रक ताबुक सूर्यमणि नगर आरो इउनिभार्सिटि दङ जागाव हाजार हाजारनि फाइ बर' रक नकबारा मा दं फाइ ओंखे उइदिन दा टिटिसि एरियानि हेडक्वार्टार फाइजांखे अरानि बर' रक बेलाय बेनिफिट मानाय आरो दिन लोकेल बिजनेस बायनिया खान्यारे उपकार नाय बेनिफिट नाय माल खुंसावनाय बर' बाहायनो बेनिफिट नाय दा गोबां बर' आरो कालचारेल डाइभारसिटि नाय ओंखा आबुनि बागै इउनिभार्सिटि सेन्ट्रेल इउनिभार्सिटि बेलाय खुंना नांगौ जतनि बागैनो अमन बागैनो आंनि पयथि दङ आंनि बिश्वास दङ बर्तमान सरकार बेलाय त्रिपुरा सरकारनो खायरबनाय हामजांनाय आन्तरिक बनि बागैनो आं वानसुगो केन्द्रीय सरकार कनसार्न मिनिस्टार HRD ह्यूमन रिसोर्स डेभलपमेन्ट जे दप्तर बन संगर प्रस्ताव फै पासक आंके सामग्रिक चिन त्रिपुरा सरकारनि जत बरंनि वानसुगै যদি आरो सेन्ट्रेल हस्पिटल सेन्ट्रेल इउनिभार्सिटि खांके बेलाय हामनाय बेलाय हामनाय बनि बागैनो I urge this esteemed August Assembly to unanimously pass a resolution supporting this proposal and send it to the government of India at earliest. That's all. Thank you. এখন এটা বোধহয় সিএম সাহেব বলবেন শুধু ওকে ফাইন माननीय अध्यक्ष महोदय प्राइवेट मेम्बार्स रेजोल्यूशने माननीय विधायक श्री सुबोध देबबर्मार जो विषय सेटा हच्छे त्रिपुरा उपजाति स्वशासित जिला परिषद एलाकाय बसबासरत जनजातिदेर कृष्टि संस्कृति और शिक्षार अग्रगतिर जन्य এই বিধানসভায় केंद्रीय सरकारेर काछे प्रस्ताव करছে যে অনতিবিলম্বে त्रिपुरा उपजाति स्वशासित जिला परिषद एलाकाय আরও একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে কেন্দ্রীয় সরকারের উদ্যোগ গ্রহণ করুক। আমরা সবাই জানি যে রাজ্যে একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ত্রিপুরা ইউনিভার্সিটি আছে, আমরা সবাই জানি। তাছাড়া আমাদের ত্রিপুরা সরকারের এমবিবি ইউনিভার্সিটিও আছে, বেসরকারি পর্যায়ে অনেকগুলো ইউনিভার্সিটি আছে, নেমলি ইকফা ইউনিভার্সিটি এবং টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, আর্যভট্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ধাম্মাদিপা ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট। জাস্ট এ মোমেন্ট, 5টা বেজে গেছে। শ্যামলবাবু সময়টা, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় সময়টা বাড়িয়ে নিন। এই 3টা হওয়া পর্যন্ত হয়তো এই 3টার পরে তার কোনো ইয়ে নেই, বিজনেস নেই তো, ঠিক আছে। এছাড়া অনেকগুলো আমাদের মহাবিদ্যালয় এখানে আছে, 6টার মতো 2022-23 শিক্ষাবর্ষে আমাদের যে মহিলা বিদ্যালয় আগরতলা, মহারাজা বীর বিক্রম কলেজ আগরতলা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ বিলোনিয়া, নেতাজি সুভাষ মহাবিদ্যালয় উদয়পুর, সাধারণ ডিগ্রি কলেজ ধর্মনগর এবং রামকৃষ্ণ মহাবিদ্যালয় কৈলাস শহরে বাংলা ও ইংরেজি বিষয়ে স্নাতকোত্তর পিজি কোর্স ওখানে চালু আছে। কাজে উক্ত বিশ্ববিদ্যালয়গুলিতে ও মহাবিদ্যালয়গুলিতে জনজাতির স্বশাসিত জেলা পরিষদ এলাকায় বসবাসরত ছাত্রছাত্রীরাও সেখানে পড়ার সুযোগ আছে। তবুও যেহেতু এখানে প্রাইভেট মেম্বার্স রেজলিউশনে এখানে এসেছে বিষয়টা যে কেন্দ্রীয় সরকার এটা উদ্যোগ নোক, তো সেই তরফে আমি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যদি কোনো আরও একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ত্রিপুরা জনজাতি স্বশাসিত জেলা পরিষদ এলাকায় যাতে খোলা যায়, তাহলে রাজ্য সরকার সেই উদ্যোগকে সর্বতোভাবে গ্রহণ করবে এবং সাহায্য করবে। এখন আমি মাননীয় সদস্য শ্রী সুবোধ দেববর্মা মহোদয় কর্তৃক উত্থাপিত রেজলিউশনটি পড়ে দিচ্ছি। রেজলিউশনটি হলো ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ এলাকায় বসবাসরত জনজাতিদের কৃষ্টি সংস্কৃতি ও শিক্ষার অগ্রগতির জন্য বিধানসভা কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব করছে যে অনতিবিলম্বে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ এলাকায় আরও একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে কেন্দ্রীয় সরকার উদ্যোগ গ্রহণ করুক। যারা প্রস্তাবের পক্ষে আছে তারা হা বলবেন, যারা প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, তাই আমি মনে করি মাননীয় সদস্য শ্রী সুবোধ দেববর্মা কর্তৃক আনিত রেজলিউশনটি সর্বসম্মতিক্রমে এই সভা কর্তৃক গৃহীত হলো।
দ্বিতীয় রেজলিউশনটি এনেছেন মাননীয় সদস্য শ্রী চিত্তরঞ্জন দেববর্মা মহোদয়। আমি এখন মাননীয় সদস্য শ্রী চিত্তরঞ্জন দেববর্মা মহোদয়কে অনুরোধ করছি ওনার রেজলিউশনটি সবাই উত্থাপন করে আলোচনা শুরু করার জন্য। Honorable Speaker, sir, I thank you especially for this opportunity. As I rise to move a resolution in this August House on ত্রিপুরা উপজাতির স্বশাসিত জেলা পরিষদ এলাকাতে অধিক অর্থ প্রদান ও পরিকাঠামোগত উন্নয়ন ও জনগণের আশা আকাঙ্ক্ষাকে পরিপূর্ণ করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার সংবিধানের ষষ্ঠ তফসিলের অধীনস্থ ক্ষমতায়নের জন্য দ্রুত সংশোধন করার উদ্যোগ গ্রহণ করুক। এই রেজলিউশনের যে শিরোনাম, এই শিরোনামের বিশেষ যে শব্দগুলি সেটাকে আমি আবার বলতে চাই, সেটা হচ্ছে ষষ্ঠ তফসিলের অধীনস্থ ক্ষমতায়নের জন্যে দ্রুত সংশোধন উদ্যোগ গ্রহণ করুন। এই বিষয়ে যেহেতু আমরা ষষ্ঠ তফসিল নিয়ে কথা রেজলিউশন পাস করতে যাচ্ছি, এটাতে পাস করার আগে আমাদের যে কি পরিপ্রেক্ষিতে ত্রিপুরায় সংবিধানের ষষ্ঠ তফসিল বলবৎ করার জন্য অতীতে আমাদের মধ্যে বিশেষভাবে সেটার উদ্যোগ নেওয়ার জন্য অনেক আন্দোলন হয়েছিল। এই পরিপ্রেক্ষিতে একটু না বললে হয়তো আমরা এটার যে গুরুত্বটা আর একটু অনুধাবন করতে পারব। ত্রিপুরা একটা রাজন্য শাসিত রাষ্ট্র ছিল, স্বাধীন রাষ্ট্র। এই রাষ্ট্র 13ই অগস্ট 1947 সালে ভারত সরকারের সঙ্গে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন সই করেন। যেহেতু আমাদের মহারাজা বীর বিক্রম মানিক্য তখন মারা গিয়েছিলেন, সেই হেতু মহারানী কাঞ্চনপ্রভা দেবী এবং ভারতের গভর্নর জেনারেল এর মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তারপরে ঠিক এইভাবে কিন্তু ভারতবর্ষে যতটা রাজন্য শাসিত রাজ্য ছিল, তার মধ্যে স্বাধীন রাষ্ট্র হিসেবে তখন ছিল মণিপুর, ত্রিপুরা, ইফ আই এম নট মিস্টেকেন, জম্মু অ্যান্ড কাশ্মীর। এইটা বাদে সবটাই ব্রিটিশ শাসিত, ব্রিটিশ শাসনাধীন এই রাজ্যগুলি মহারাজা বা রাজারা ছিলেন, ব্রিটিশ শাসনে ছিলেন। এটা ঠিক আরও একটু বলার আগে আমি এটাও বলতে চাই যে এই রেজলিউশন আনার অর্থ এই নয় যে তিপ্রামথা পার্টি তার নিজস্ব যে একটা দাবি ছিল গ্রেটার ত্রিপুরাল্যান্ড বা ত্রিপুরাল্যান্ড, সেই দাবি আমরা এখনো পরিত্যাগ করিনি। সেটার জন্য আমরা আরও কাজ করে যাব। তো সেই সঙ্গে তার পরবর্তী কি হয়েছিল আমরা সবাই জানি। 1947 ইন্ডিয়া, ভারতবর্ষের যে স্বাধীনতা সূর্য যেদিন উদয় হয়েছিল, ভারত ভাগ করে এবং ত্রিপুরা রাষ্ট্র পরবর্তী সময়ে ভারতবর্ষের অঙ্গ হিসাবে, তার উপরে যে জনস্রোত, ঐতিহাসিক জনস্রোত এসেছিলেন, সেই জনস্রোতের ফলে এখানকার যে আদিবাসী জনগণ, তিপ্রাসারা
যাদের বংশধর রাজারা 184 জন রাজা রাজত্ব করেছিলেন, শেষ রাজা ছিলেন মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য। এই ভূমির উপরে কিন্তু ইকোনমিক্যালি এই ভূমির উপরে অনেক ধকল এসেছিল এবং তারপরে আরও একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। আমি একদম সংক্ষেপে বলতে চাই, এটাকে বিশ্লেষণ করব না, বিশ্লেষণ করলে অনেক সময় লাগবে। 15 অক্টোবর 1949, 15 অক্টোবর 1949 আরও একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, দি ত্রিপুরা মার্জার এগ্রিমেন্ট। এবং সেই দিনেই ভারতবর্ষের সঙ্গে ত্রিপুরা অঙ্গাঅঙ্গিভাবে সম্পূর্ণভাবে প্রবেশ করে। অ্যাকসেশন অ্যান্ড এক্সিট অ্যান্ড মার্জার, এই যে এক্সিট অ্যান্ড মার্জারের মধ্যে ডিফারেন্স আছে আপনারা সবাই জানেন। যারা আমাদের মাননীয় পার্লামেন্টারি মিনিস্টার, উনিও অ্যাডভোকেট, অনেক অ্যাডভোকেটরা আছেন, তো এটার পার্থক্যটা আপনারা অবশ্যই বুঝবেন। তো এই এগ্রিমেন্ট সাইন হওয়ার পরে একটা যেটা নেওয়া হয়েছিল ভারত সরকারের পক্ষ থেকে, সেটা হচ্ছে একজন নমিনেটেড মেম্বার টু দি ড্রাফটিং কমিটি অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, তে একজন মেম্বার ছিলেন। এখানে বয়োজ্যেষ্ঠ যারা আছেন আপনারা সবাই জানবেন উনি কে ছিলেন। উনি ছিলেন গিরিজা শঙ্কর গুহ বার এট ল। উনি মণিপুরের জন্য নমিনেটেড মেম্বার ছিলেন, মেম্বার টু দি ড্রাফটিং কমিটি ইন্ডিয়ান কনস্টিটিউশনের, এবং ত্রিপুরার জন্যও ছিলেন। আশ্চর্যের বিষয় হচ্ছে, আমি জানি না, আমি ওনার নামটা পেয়েছি বিভিন্ন ত্রিপুরার উপরে লেখা বই। এই বইয়ে যখন এই বইগুলি আমি যখন পড়ছিলাম, সেই বইগুলি থেকে আমি ওনার নাম খুঁজে পেয়েছি। বাট উনি মেম্বার হওয়া সত্ত্বেও, সদস্য হওয়া সত্ত্বেও ড্রাফটিং কমিটিতে ত্রিপুরার জনগণের জন্য সংবিধানে কি আর্টিকেল, কি বিশেষ সুবিধা আমাদের জন্য, যারা ত্রিপুরা ছাড়া ইন্ডিজিনাস পিপুল তাদের জন্য, এবং ফর দ্যাট ম্যাটার ফর দি হোল পপুলেশন, আমার আজ পর্যন্ত আমি কোথাও সেই ব্যাপারে দেখতে পাই না। এই কারণে এটা বলছি, 1951-এ আমাদের প্রথম জনগণনা হয় স্বাধীন ভারতবর্ষে। সেই জনগণনাতেই আমরা জানতে পারি যে আমাদের যে সংখ্যা, জনসংখ্যা, 19 দফা জাতির যে জনগোষ্ঠীর যে জনসংখ্যা 36% নেমে আসে। সংখ্যাগুরু থেকে আমরা সংখ্যালঘুতে পরিণত হই। তখন থেকে কিন্তু হয়তোবা তখন কিন্তু আমাদের মধ্যে সেই শিক্ষার ভরটা ছিল না, আমাদের মধ্যে সংখ্যাটা ছিল না, সেটার বোধগম্য আমরা করতে পারি নাই। আগরতলাতে যদিও ছিলেন অনেকে, তারপরে এই যে ড্রাফটিং কমিটিতে 6 শিডিউলটা কিভাবে আসলো ইন্ডিয়ান কনস্টিটিউশনে? 6 শিডিউল বিকজ অফ অনারেবল দি গ্রেট লিডার গোপীনাথ বরদলৈ। উনিও ছিলেন আসাম থেকে, আপনারা সবাই জানেন, যার নামে গুয়াহাটির এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এখন, এবং উনি আসামীয় চিফ মিনিস্টার ছিলেন। ড্রাফটিং কমিটিতে যখন উনি বলেছিলেন যে না, আসামের পার্বত্য জনগণের জন্য, তাদের এম্পাওয়ারমেন্টের জন্য সংবিধানে সংস্থান রাখতে হবে। উনি যখন বলেছিলেন, যেটা আমি পড়েছি
ড্রাফটিং কমিটিতে কিন্তু প্রথমে রিফিউজ করা হয়েছিল, না হবে না। অনেক চেষ্টা চরিত্রের পরে একটা সাব কমিটি গঠন করা হয়েছিল উনাকে চেয়ারম্যান করে, এবং সেই সাব কমিটিতে ছিলেন তখন জে এম নিকলস রয়, শ্রী রূপনাথ ব্রহ্ম, তারপরে শ্রী মায়াং নকচা, তারপরে এই মায়াং নকচার পরিবর্তে উনি বোধহয় কমিটিতে থাকতে পারেননি, আলিবা ইমতি, এরপরে আছেন শ্রী এবি থাক্কার। এই তাদের প্রচেষ্টায় 6 শিডিউলটা আসাম রাজ্যের জন্য, I underline the word আসাম রাজ্যের জন্য, that was only for the state of Assam. 6 schedule was only for the state of Assam. তো তারপরে 1956 আপনারা অবশ্যই জানেন, এই 1956-এ ত্রিপুরাকে আসামের সঙ্গে মার্জ করার জন্য কেন্দ্র সরকার একটা প্রপোজাল দিয়েছিলেন। আমাদের রাজ্যে কেন্দ্র সরকারের এই প্রপোজালের বিরুদ্ধে আমরা সবাই মিলে, আমি বলবো, সেটাকে বিরোধিতা করা হয়েছিল যে না, ত্রিপুরাকে কোনোভাবেই আসামের সঙ্গে মার্জ করা যাবে না। আমি কেন বলছি এই কথাটা, যে 6 শিডিউলের প্রভিশন রাখা হয়েছে আসাম রাজ্যে, এবং এই 6 শিডিউলটা প্রথম বলবৎ করা হয়েছিল নর্থ কাছার হিলস 1951-এ। খাসি জয়েন্টে হিলস ডিস্ট্রিক্ট কাউন্সিলে সৃষ্টি করা হয়েছিল, ডিস্ট্রিক্ট কাউন্সিল সৃষ্টি করা হয়েছিল 1952-তে। কার্বি আংলং ডিস্ট্রিক্ট কাউন্সিল, অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল 1952-তে। এই যে ইন্ডিজিনাস পিপুলদের প্রোটেকশন এবং তাদের ইকোনমি, তাদের ভূমি রক্ষা করার জন্য কিন্তু এইগুলি করা হলো ইন দি স্টেট অফ আসাম। আমরা বাই অ্যান অ্যাক্ট অফ এগ্রিমেন্ট ইন্ডিয়ার সঙ্গে যোগদান করলেও এই ধরনের সংস্থান আমাদের জন্য ছিল না। ফলত কি হয়েছে, এই যে ডিস্ট্রিক্ট কাউন্সিল, অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল পাওয়ার জন্য ওদেরকে কিন্তু কোনো কিছুই করতে হয় না। ধীরে আস্তে তারপরে 1967-এ ত্রিপুরা অভিযোগী যুব সমিতির জন্ম হলো। প্রথমে তারাও 6 শিডিউল চাই নাই। 1967-এ কিন্তু 6 শিডিউলের ডিমান্ড ছিল না, ছিল 5ম অথবা 7ম তপশিলের অধীনে ডিস্ট্রিক্ট কাউন্সিল গঠন করা। 1968-এ তাদের বোধগম্য হলো যে না, তাদেরকে 6ষ্ঠ তফসিল অন্তর্গত অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল দাবি করতে হবে। দ্যাট ওয়াজ দ্য বিগিনিং। এইভাবে আমরা যদি দেখি 1956-এর কথা বললাম, আমরা কেন এটা অপোজ করেছি। এই অপোজ করার ফল খাসি, জয়ন্তিয়া, গারো হিল যদি আবার বেরিয়ে আসতে পারে রাজ্য, পূর্ণাঙ্গ রাজ্য পেয়ে, এবং ত্রিপুরার সঙ্গেই পূর্ণাঙ্গ রাজ্য পাওয়া মানে দেওয়া হয়েছিল মেঘালয়কে, আমরা আবার বেরিয়ে আসতে পারতাম, কিন্তু 6 শিডিউলটা গঠন হয়ে যেতে পারতো, যেহেতু এটা আসাম স্টেটের জন্য ছিল, যেটা আমরা হয়তো আমাদের সেটা জানা ছিল না। দ্যাট ওয়াজ দি ব্লান্ডার অন আওয়ার পার্ট। না, এই যে প্রভিশন অফ যেটা আমি বললাম, যেটা অ্যাপ্লিকেবল হয়ে গেল এইসব স্টেটগুলিতে, এবং ইন দ্য মিন টাইম কি হলো, 1960-তে TLR-LR অ্যাক্ট হলো। TLR-LR অ্যাক্ট, এবং আমাদের কি অ্যাটলিস্ট এখানে কি প্রভিশন রাখা হয়েছে যে ভূমি হস্তান্তর, বেআইনি ভূমি হস্তান্তর হলে সেটা ফেরত যাবে।
কাট অফ ডেটটা কি ছিল? টিএলআর অ্যাক্টের প্রথম কাট অফ ডেট 28 সেপ্টেম্বর 1960। তারপরে ইন দি মিন টাইম, আমি জাস্ট শর্ট করে বলছি এই জন্য, ইন দি মিন টাইম কি হলো, আমাদের ত্রিপুরাকে 1963-তে ইউনিয়ন টেরিটরি করা হলো উইদাউট অ্যাসেম্বলি। তো উইদাউট অ্যাসেম্বলি যদি হয়, এখানে তো আইন পাস করা যায় না, তার জন্য অপেক্ষা করতে হয়েছিল। আবার আন্দোলন হয়েছিল পূর্ণাঙ্গ রাজ্যের জন্য। পূর্ণাঙ্গ রাজ্য হয়েছে ইন 1972। কখন? ইন 1972 21 জানুয়ারি। পূর্ণাঙ্গ রাজ্য হওয়ার পরে 1974-এ টিএলআর অ্যাক্টকে সংশোধন করা হয়েছিল। কোনটা? সেই যে কাট অফ ডেট 28 সেপ্টেম্বর 1960-র জায়গাতে 1 জানুয়ারি 1969। কেন? এটা আপনারা ভালো করে জানেন। বেআইনি হস্তান্তরিত যে জায়গাগুলি, এটা যদি ফেরত দিতে হয়, সেই কাট অফ ডেটটা যদি চেঞ্জ না করা হয়, বেআইনি যে যারা হস্তান্তরিত হয়েছিল, হস্তান্তরিত করতে গেলে ব্যাপক একটা সংখ্যকের হাত থেকে ভূমি চলে যাবে। দ্যাট ওয়াজ দি অবজেক্টিভ। এটা আমাদের এখন শুনতে একটু খারাপ লাগতে পারে, কিন্তু আমাদের পজিশনে আপনারা আসুন। আমাদের ইন আওয়ার ওন ল্যান্ড, যখন আমরা মেজরিটি ছিলাম, মাইনরিটি হয়ে আবারও যদি এই সবের যদি সম্মুখীন করতে হয়, কারণ ল্যান্ড ইজ আনস্ট্রেচেবল। এইবার অনেক এটা নিয়েও কথা বলেছেন আমাদের মাননীয় মন্ত্রী পার্লামেন্টারি অ্যাফেয়ার্স কোনো একটা প্রসঙ্গে। শুধু এটা না, 1974-এ যে কাট অফ ডেটটা শুধুমাত্র পরিবর্তন করা হয় না, আরো একটা জিনিস করা হয়েছিল। সেটা হচ্ছে মহারাজা বীর বিক্রম মানিক্যের মানিক্য কর্তৃক যে ভূমি সংরক্ষণ করা হয়েছিল, কাদের জন্য? ত্রিপ্রাসাদের জন্য। তো এখানে কি হয়েছে, উনি যখন করেছেন, এটা 5টা কমিউনিটির জন্য করা হয়েছিল। 5টা কমিউনিটি, পঞ্চম ত্রিপুরী। এবং ওই বিলের কপিটা আমার এখানে আমি সংরক্ষণ করে রেখেছি, আছে আমার কাছে। প্রয়োজন হলে আমি আবার এখানে পবিত্র হাউসে সাবমিট করতে পারবো। গ্রাউন্ড অফ রিপিল of the reserve land made by Maharaja Bir Bikram Manikya was discriminatory in nature. Key discrimination? It was only reserved for the 5 communities. যদি এটা ডিসক্রিমিনেটরি হয়ে থাকে, এটাকে সংশোধন করা যেত, সম্পূর্ণ 19টা কমিউনিটির জন্য সেটাকে সংরক্ষণ করা যেত, রিপিল না করে। কিন্তু রিপিল করা হয়েছে। We have been pushed to the wall. তো আমরা কেন চাইছি যে এই যে কিনা বলে আমরা কেন ত্রিপুরাল্যান্ড চাইছি? আমি মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন, যদিও কোথাও বাইরে আছেন বোধহয়, শুনছেন বক্তব্য, ওনাকে আবার টেলিফোন বলেছি। ভারতবর্ষে অনেক কমিউনিটি আছে, যে কমিউনিটিটা মার্জিনালাইজ হয়ে নিজের ভাষা, সংস্কৃতি, ট্রেডিশন, কাস্টম সব অস্তিত্বের সংকটে পড়ে গেছে, একদিন নিশ্চিহ্ন হয়ে যাবে। এবং আমরাও যদি সেইভাবে আমাদের অধিকার আমরা আদায় না করতে পারি,
সংবিধানে থাকা সত্ত্বেও যদি না করতে পারি, আমরাও সেই জায়গাতেই চলে যাব। কারণ আপনারা সংখ্যাগরিষ্ঠ, এবং সংখ্যাগরিষ্ঠ শুধু ত্রিপুরায় না, হ্যাঁ, রিলিজিয়ান গ্রাউন্ডে বাংলাদেশ প্রবলেম থাকতে পারে, কিন্তু আমি যদি রিলিজিয়াস গ্রাউন্ড যদি ছেড়ে দেই, the Muslims are also Bengali, the Hindus are also Bengali. Bengali ওয়ার্ল্ডে বাঙালিরা প্রায় 38 থেকে 42 কোটি, এবং এই 38 থেকে 42 কোটি যদি হয়, 15 লক্ষ লোক কি 15 লক্ষ লোক কি যে কোনো মুহূর্তে, মানে ইট ইজ এ ম্যাটার অফ টাইম দ্যাট উই আর ফেজিং আউট slowly and gradually towards extinction from the face of the earth. আমার আজকে এই একটু আগে আমি বসে বসে ভাবছিলাম, মাননীয় বিধায়িকা কল্যাণী রায় মহোদয়া, এবং উনি বিধানসভারও এই বিধানসভায় উনি চিফ হুইপ, ওনারও একটা প্রাইভেট মেম্বার বিল আছে, ওনার নাম কিছু এক নম্বরে ছিল। এটাকে অদল বদল করে সুবোধ দেববর্মার সামনে আসলো, আমি পেছনে ছিলাম, আমি মাঝখানে চলে আসলাম, উনি পেছনে গেলেন। না, আমি অন্যভাবে বলছি এটা, দিস ইজ এ কাইন্ড অফ ফ্যাসিলিটেশন। ইউ আর ক্রিয়েটিং অ্যান অপরচুনিটি টু স্পিক. I really thank you for that. So, in the same way, if the people belonging to the majority communities, population, do not facilitate us, and আমরা সবসময় বলছি শান্তি সম্প্রীতি কথাই বলে আসছি, এটাই তো শান্তি সম্প্রীতি। We'll have to accommodate each other. So each other. সেটাই কাম্য। And এই যে মহারাজার যে ল্যান্ড রিজার্ভেশন আমি কথা একটু আগে বলছিলাম, কত ছিল? 2060 square miles, sorry, 2060 square miles, তার মধ্যে 300 স্কোয়ার মাইলস ত্রিপুরায় রিফিউজি আসার জন্য সেটাকে রিজার্ভ করা হয়েছিল। এটা অন রেকর্ড, এটা অন রেকর্ড। তো এই যে 1974-এ মহারাজা কর্তৃক রিজার্ভ ল্যান্ড যদি সেটাকে রিপিল করা হয়, তাহলে ওই যে 300 স্কোয়ার মাইলস এটা রিজার্ভ করা হয়েছিল ফর এ স্পেসিফিক পারপাস, এটা তো রিপিল করা হয়নি। ইট স্টিল এক্সিস্ট, কন্টিনিউস অন হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড। উই আর নট অপোজিং দ্যাট, উই আর নট অপোজ টু দ্যাট। One more information I want to add. এই যে দাবিটা ছিল ষষ্ঠ তফসিলের অধীনে এডিসি গঠন করা, 1978-এ টিউজেস যখন তার 4 জন বিধায়ক নিয়ে এই পবিত্র বিধানসভায় প্রবেশ করেছিল, what does it bear implication? It has implication. গণতন্ত্রে মোল্ডিং অফ পাবলিক অপিনিয়ন বলে একটা কথা আছে। কোন একটা দাবির উপরে যখন একটা রাজনৈতিক পার্টি ইলেকশনে জিতে, নির্বাচনে জিতে সে আসে, 4 জন এমএলএ
অন্য কোনো অপোজিশন বা বিরোধী পার্টি তখন আর ছিল না ওই 1978-এ। সো the public opinion was molded on formation of sixth schedule, on the demand of the formation for sixth schedule. That's why, since the question of implementation of sixth schedule in Tripura lies, the onus lies on the shoulder of the government of India, that is the central government. Perhaps it was not possible on the part of the state government at that point of time. Yet, the government in 1979, 18 January perhaps, a bill was passed. And TTADC was constituted in 1982. In between, I'm not going to repeat because the incident, the unfortunate things happened, was known or is known to all of us. And after that, the government of India at the center noted green signal in 1984. On 23rd August 1984, it was passed in the parliament, and it came into effect on 1st April 1985. But if you look at the sixth schedule constituted for the Khasi Hills Autonomous District Council, Joint Hills Autonomous District Council, you'll find that they have passed all the rules related to land tenure, administrative rule, in such 6 to 8 rules in 1952 itself, because there was no hurdle. Why there was no hurdle? The bill went to the governor directly. Even today, the hurdle is for the TTIDC and the Chakma District Council in Mizoram, and also I think one Mara land is there. 20 BB, para 20 BB was introduced and incorporated in the sixth schedule in 1988. So, whenever the TTIDC passes the bill, it has to be sent through the state government to the governor. Unless the Council of Ministers in the state notes its green signal, it cannot go to the governor for assent. So this is the thing. I do not know how the empowerment of the TTIDC has been hindered in various ways. Now also I think there are various rules and bills that is pending with the government. I may kindly be given some leniency for having mentioned all these things. Now, I want to talk about a little bit of customary law. The customary law which is being implemented in Khasi Hills District Council without codification. I repeat, without codification. Including they have criminal law, criminal customary law. And they have court in Khasi Hills District Council. Unless anything is decided, unless any judgment is given by the court of the Khasi Hills District Council, anybody aggrieved
with the judgment of the court can go to the High Court, not before that. Without getting the judgment of the District Council, it cannot go to the High Court. The aggrieved person, after that only, after having received the judgment, an aggrieved person can approach the Honorable High Court. Now, in case of us, any customary law which is passed by the TTRC, which comes to the state, goes to the law department, and law department, I would say, ask the TTRC to change. You change this, you change that. My question is, if you want to change the content of the customary codification made by the TTRC, then it should not be called customary anymore. It is customary. Maybe the terminology be changed in certain cases, but not the customary law itself. The Honorable Member, Sri Rampodo Jamatia, when he was holding the tribal welfare portfolio, I was still EM Education and PWD. I happened to be in his chamber. They were discussing about customary law. I expressed the experience that I gathered from Khasi Hills District Council, that you cannot change. If you change the spirit of the customary law, then it will be no longer customary law. So, we are talking about the empowerment of TTRC. Now, another thing is that the ambit of the scope of the provision of the 6th schedule goes up to Article 244A. We have TTRC in our state. The area of TTRC is within the state of Tripura. It is not separate. Likewise, under Article 244A, even once, the Meghalaya had the status of autonomous state under Article 244A in 1969, within the state of Assam. Within the state of Assam. Likewise, we can also have autonomous state under Article 244A of the Constitution of India, because autonomous state is not bifurcation of the state of Tripura. It is very much within this, it will be very much within the state of Tripura if the TTRC is brought with the amendment under Article 244A. So, I am expressing all these things so that we have very, very clear idea about TTRC and the system, what others are doing and what we are doing. For us, I wish our leader of opposition, honorable leader of opposition is here. I hope he is listening to me from his chamber. The land use bill, land use rules, which was passed by TTRC in 207. In both in TTRC and in the state, the left front was ruling at that time. Including that land use bill, there were 6 more bills.
The land use bill was returned in 2013 by saying that the TTADC did not have the power to pass the land use rules bill 2007. For the kind information of the House, I want to tell TTIDC has the full power to pass such rules related to land. I would like to request this August House, although you may be aware of the para 3 of the 6th schedule to the Constitution of India talks about it, the power of TTADC in having power on land allotment, land use. I'll just conclude by saying one more point just. সেটা হচ্ছে in Khasi Hills, according to their customs and tradition, land belongs to the community. Land does not belong to the government. তো আপনারা বলবেন আরে কি বলে, ওইখানে যদি কেউ যদি এখন যদি ত্রিপুরা সরকার যদি বলে যে না আমরা ওইখানে জায়গা চাই, ওইখানে ভিলেজ হেডম্যানকে ওনারা ইনস্ট্রাকশন দেবেন যে কোনখানে জায়গা পাওয়া যায়, ত্রিপুরা গভর্নমেন্টের জন্য জায়গা দেখো। না, শিলং ইন হোল মেঘালয়া, এই খাসি হিলস অ্যান্ড জয়ন্তী হিলস, and only one place is there in Shillong. If anyone is interested, they call it European block. In European block, anyone can buy land, but rest of the rest you cannot buy. Lease can be, there can be a lease agreement. So likewise, in fact, our traditions and customs in relation to the Tiprasa, in fact, was, bulldozed. Many of us think that this shifting cultivation, occupying a land anywhere, everywhere they go and make their own house, have homestay, have their own way of establishment. This is the customary way of traditionally way of doing, way of occupying. This is our custom, this is our tradition. But what has happened to us? After merger with India, the whole hills, almost the whole hill is reserve forest. And maybe that is also a kind of this one, I don't know, but I feel that even reserve forest is against that was declared against the interests of the indigenous people of the state. Now with this, yes, I'm just concluding, sir. With these points, I would request this August House to pass the proposal in the form of resolution in regard to that I propose. ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ এলাকাতে অধিক অর্থ প্রদান ও পরিকাঠামোগত উন্নয়ন ও জনগণের আশা আকাঙ্ক্ষাকে পরিপূর্ণ করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার সংবিধানের ষষ্ঠ তফসিলের অধীনস্থ ক্ষমতায়নের জন্য দ্রুত সংশোধন করার উদ্যোগ গ্রহণ করুক। নমস্কার। মাননীয় মন্ত্রী মহোদয়, স্যার আপনি বলবেন? একটু আপনাদের বলার টাইমে কিন্তু তো ওই সময় তো আর বলেননি, তখন আপনাদের বলার সময় যখন ছিল আর কি অ্যাকচুয়ালি। না, এখন এটা ওভার তিনি প্রেজেন্ট করলেন, তো এর আগে তো বলা যায় না। এখানে না, মানে আপনাদের যখন বলার সময় ছিল, হ্যাঁ, তখন কিন্তু বলেননি। স্যার আপনি এখন এই হাউসের ঠিক আছে কাস্টোডিয়ান, আপনি আপনার আর্কাইভগুলো দেখুন। না, আমি অভিজ্ঞতা শেয়ার করছি, বলুন। না, আপনি আপনার এই বিধানসভার আর্কাইভ দেখুন, এখানকার প্রসিডিংস দেখুন, আমি ঠিক আছে অসংখ্য পাবেন। আমি ডোন্ট মিসগাইড। এক সেকেন্ড, আমি চিত্তরঞ্জন বাবুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
এই তথ্য সমৃদ্ধ আলোচনার জন্য আমরা সবাই মিলে সমৃদ্ধ হলাম। কিন্তু ধন্যবাদ আপনাকে। বলুন স্যার, আমি আমার ইয়েতে ছিলাম, রুমে ছিলাম। I heard the total submission of Honorable Chitraranjan Debbarma. On behalf of my party and myself, wholeheartedly, I endorse the view presented by Honorable Mr. Debbarma. এটা দেখি আমি খুব বলতে চাই না যে এই আদিবাসী বা ইন্ডিজিনাস পিপল আমরা যেভাবেই আমরা করে থাকি, তাদের ওয়েলফেয়ার সম্পর্কে আমরা লেফট রাইট আমরা আমাদের পাবলিক কোনো আটারেন্সে আমরা কেউ কম বলি না। সবাই বলি তাদের বিকাশ দরকার, তাদের জন্য আরো নতুন নতুন পদক্ষেপ করা দরকার। তো ত্রিপুরাজ্যের মধ্যে এই সময়েতে যে পলিটিক্যাল সিচুয়েশন চলছে, একটা সময়েতে এখানে দিল্লিতে যারা সরকার গঠন করেন, রাজ্যে সেই দলের সরকার ছিল না, এই কারণেও হয়তোবা রাজ্যে যারা শাসক দল তারা এতে প্রিভিলেজ পেয়ে যাবে, তারা মাইলেজ পাবে, কাজেই এটাকে একটু আটকে রেখে দাও, এরকম হতে পারে। কিন্তু এখন যারা ফর দ্য কজেস অফ দি আদিবাসিস ইন্ডিজিনাস পিপল যারা ফাইট করেন, হ্যাঁ আমাদের মধ্যে কর্মসূচিগত বা আইডিওলজিক্যাল ডিফারেন্স থাকতে পারে, থাকবেই, এটা গণতান্ত্রিক দেশে কোনো অন্যায় কিছু না। বাট নাও হিয়ার ইন দ্য ট্রেজারি বেঞ্চ বিসাইড দি ভারতীয় জনতা পার্টি আরও দুটা কনস্টিটিউয়েন্ট ত্রিপুরা মথা অ্যান্ড আইপিএফটি, এরা এই আদিবাসী কজের জন্যই এইগুলা তারা এই দলগুলো সৃষ্টি হয়েছে। নাও দে আর উইথ ইউ। তো এখন তো আর কোনো ধরনের প্রতিবন্ধকতা নেই, স্মুথ একেবারে ওই বুলেট ট্রেনের মতো চালানো যায়। কিন্তু কি হচ্ছে, আজকেও আরেকটা ডিবেটে মাননীয় ট্রাইবাল মিনিস্টার বলছিলেন যে 125th Constitution Amendment Bill that was tabled in 2019, na 2018. I was the member of that house. 19th এসে স্ট্যান্ডিং কমিটি এগুলি সবগুলো রাজ্যগুলোতে এসছে, নর্থ ইস্টে রাজ্য সরকারগুলো তাদের মতামত দিয়েছে। নাও নাথিং ইজ পেন্ডিং। স্ট্যান্ডিং কমিটি তারা তাদের সমস্ত এই বিভিন্ন রাজ্য সরকারের এমন স্টেক হোল্ডার, এই রাজ্য থেকেও প্রায় 20-25টি নানা অর্গানাইজেশন, পলিটিক্যাল পার্টি, মাস অর্গানাইজেশন, ইভেন কালচারাল এবং অন্যান্য সংগঠন, তারাও স্টেট গেস্ট হাউসে তাদের সাথে মিলিত হয়ে দে হ্যাভ অলসো সাবমিটেড দেয়ার প্রপোজালস এক্সামিনিং অল দিস ইস্যুস। এবং স্টেট গভর্নমেন্টেরও 2019-এ স্ট্যান্ডিং কমিটি প্লেস করেছে ইন দি বোথ দ্য হাউসেস, লোকসভা এন্ড রাজ্যসভা। তো 19-এর পর আজকে 2024, আমাদের আদিবাসী প্রেম, আদিবাসী দরদ, এটা 19 থেকে আজকে 2024 কত বছর? অথচ আরো অন্যান্য বিল, অন্যান্য যেগুলোর বিরুদ্ধে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে বিরোধিতা করে, কৃষকরা, শ্রমিকরা, এগুলো সকালবেলা টেবিলড হয়, বিকালবেলা পাস হয় উইদাউট এনি
হ্যাভিং এনি ডিসকাশন। কিন্তু খুবই দুঃখের সাথে বলছি, মর্মাহত হয়ে বলছি, এই 125th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল এটা রিলেটেড টু 10 autonomous district council of 4 states, Meghalaya, Assam, Tripura and Mizoram. Why it is still pending? কাজী এখন তো সে প্রতিবন্ধ থাকার কথা না। তাহলে হ্যাঁ, এখানে ওই 125th অ্যামেন্ডমেন্টও যে একেবারে সব কিছুই সেখানে আছে না, আমাদের পার্টির তরফ থেকে আরো বহু ডিমান্ড, বহু কিছু আছে, সবগুলো তো অ্যাকোমোডেট হয়নি বা করা যায়ও না। তারপরে বলি, সেখানে যা প্রপোজ করা হয়েছে, স্ট্যান্ডিং কমিটি যে রিকমেন্ড করেছে, স্টেট গভর্নমেন্ট যা রিকমেন্ড করেছে, এটাই হোক না একবার। অ্যাটলিস্ট 1950-তে কনস্টিটিউশন ফ্রেমড হয়েছে, আর তার 35 বছর বাদে, 34-35 বছর বাদে ত্রিপুরাজ্য সেই ক্লসে 6 শিডিউলে অ্যামেন্ডমেন্ট হয়ে ত্রিপুরাজ্যের নামটাও সেখানে ঢুকেছে আফটার 35 ইয়ার্স। 1985-এর পরে এখন 2024, তাহলে কত বছর? আরো 15 + 24 আরো 39 বছর হয়ে গেল। 35 আর 39 কত? প্রায় 70 বছর। স্বাভাবিক 1950-এ এই দেশের আন্ডার প্রিভিলেজড, ব্যাকওয়ার্ড এই সেকশনের তার আইডেন্টিটি রক্ষায়, তার জমি রক্ষায় মাননীয় চিত্তরঞ্জন বাবু এই ল্যান্ড সারা পৃথিবীতেই ইন্ডিজিনাস পিপলের ক্ষেত্রেতে ল্যান্ড ইজ দি বিগেস্ট আইডেন্টিটি। ল্যান্ড লস মিনস ল্যাঙ্গুয়েজ লস্ট, কালচার লস, এভরিথিং লস্ট। কারণ ইন্ডিজিনাস পিপল, ছোট ছোট গ্রুপ, তাদের যে অস্তিত্ব অন্যদের মতো যারা অ্যাডভান্সড, যেমন ইহুদি নিয়ে অনেক কথা হচ্ছে, এই ইহুদিরা সারা পৃথিবীতে তারা খেয়ে ইসরায়েলে ঘর বানিয়ে সেখান থেকে আবার কর্তৃত্ব করছে, কারণ দে আর অ্যাডভান্স নেশন। বাট উই দি ইন্ডিভিজুয়ালস পিপল, উই আর ভেরি ভেরি মাচ, কি বলবো, নাজুক। কাজে আমাদের কাছে ল্যান্ড, হীরা, মুক্তা, সোনা বা আরো কোনো দামি ম্যাটেরিয়ালের চাইতেও আমাদের কাছে ল্যান্ড অনেক। এই ল্যান্ড যদি একবার আমরা হারিয়ে ফেলি, হারিয়ে যাই, চিরতরে আমাদের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে। 1950-তে সেই কারণেই ল্যান্ডকে প্রায়োরিটি দিয়ে হয়েছে। এখন সেই ল্যান্ডের উপরে এসে এই ইন্ডিজিনাস গ্রুপ, শিক্ষাতে আমরা একটু আমাদের চোখ খুলেছে, আমাদের ছেলেমেয়েরা ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, গ্র্যাজুয়েট হয়েছে, পোস্ট গ্র্যাজুয়েট হয়েছে, ডক্টরেট হয়েছে। আমাদের ঘরের ছেলেমেয়েরা শিফটিং কাল্টিভেশন থেকে সুইচ ওভার করে রাবার প্ল্যান্টেশন, ব্যবসা বাণিজ্য শিখছে। কাজে তাদের আরো স্পেস দরকার। এই জন্যই অ্যামেন্ডমেন্ট চাই। 1950 থেকে 1985 থেকে এখন 19-এ প্লেসড হয়েছে। একটা বিল 19 থেকে 2024 অবধি পরে আছে, হচ্ছে না। কিন্তু ইলেকশন আসলে নানা ধরনের আলোচনাগুলি হচ্ছে, আমি এগুলোতে যাচ্ছি না। কাজেই এখানে এই রেজুলেশন পাস করা এটাই একমাত্র আমাদের দায়িত্ব না স্যার। আমি